হোয়াট ইজ দিস? এসব হচ্ছে কি? আপনারা কি আমাদের সাথে মশকরা করছেন? এভাবে ডেকে এনে অপমান না করলেও পারতেন। বলে জোরে জোরে শ্বাস নেয়। আপনারা একটু শান্ত হয়ে বসুন প্লিজ। এখানে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। বাবা, তুমি প্লিজ চেঁচামেচি করো না, আমি ব্যাপারটা দেখছি। আপনাকে আর কিছু দেখতে হবে না আঙ্কেল, আমরা চলে যাচ্ছি। এখানে আর এক মুহূর্তও থাকতে চাই না। মা, বাবা, চলে এসো। বলে গটগট পায়ে হেঁটে বেরিয়ে যায় সেহেরিশ মির্জা। তার যাওয়ার পানে মেয়ের বাবা করুণ চোখে তাকিয়ে থাকে। তিনি রাগী দৃষ্টিতে মেয়েদের দিকে তাকায়। মেয়ে দুটো ভয়ে চুপসে যায়। ভাই সাহেব, আপনাদের থেকে অন্তত এটা আশা করিনি। ব্যাপারটা ভালো হলো না কিন্তু। তাকে কিছু বলার সুযোগ না দিয়েই বেরিয়ে গেল রফিক মির্জা ও তার স্ত্রী সরলতা মির্জা। মেহমান বাসা থেকে বের হতেই লোকটা গিয়ে দুজনের ভিতর থেকে একটা মেয়ের মাথার চুলের মুঠি ধরে বলে, হারামজাদি, তুই কেন রুম থেকে বেরিয়েছিস? তোকে না আমি রুমের বাইরে আসতে নিষেধ করেছি? তুই কোন সাহসে রুমের বাইরে এসেছিস? হ্যাঁ? মেয়েটা ব্যথায় কুকড়ে ওঠে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। কিছু বলার সাহস পাচ্ছে না মেয়েটা। এখানে যে তার কোনো দোষ নেই সেটা দেখছে না তারা। মেয়েটা অনেক সাহস জুগিয়ে বলে, চাচা, আমার কোনো দোষ নেই। আপু আমাকে এখানে আনছে, আমি আসতে চাইনি। আপু আমাকে জোর করে নিয়ে আসছে। চুপ কর, তোর সাহস দেখছি বেড়ে গেছে। তোর জন্য আজ আমাকে অপমানিত হতে হলো। তোর জন্য নিধির বিয়ে ভেঙে গেল। নিজের নামে এত বড় অপবাদ শুনে চমকে যায় সায়রা। কিছুতেই মেনে নিতে পারে না। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে মেয়েটা। নিধি ভয় গুটিসুটি হয়ে একপাশে দাঁড়িয়ে আছে। সে জানতো না সায়রাকে এখানে আনলে এমন সিন ক্রিয়েট হতে পারে। বিষয়টা যদি একটু আজ করতে পারত তাহলে কখনোই আনতো না। আর না মেয়েটা এভাবে কষ্ট পেত। নিদের ভয় কাটানোর জন্য সায়রাকে সাথে নিয়ে আসছে। এই অপায়া অলক্ষী মেয়ে ঘরে থাকলে কি কিছু ভালো হয়? যত নষ্টের মূল আছে এই মাইয়া। বাবা মা মরছে ওর লাইগা, এখন আমাদের জীবনটাও নষ্ট করবার জন্য উইঠা পইরা লাগছে। অলক্ষী মায়া, বাপ মার মতো মরতে পারিস না? মায়ের তিক্ত কথা শুনে জ্বলে ওঠে নিধি। মা, কি সব কথা বলছো তুমি? সায়রা কষ্ট পাচ্ছে, তুমি বুঝতে পারছো না? ওহ, তুমি কিভাবে বুঝবে? তুমি তো ওকে দু চোখে সহ্য করতে পারো না। আমার মতো ওকে একটু নিজের মেয়ের চোখে দেখতে পারো না। কেন শুধু শুধু ওর সাথে দুর্ব্যবহার করো তোমরা? তুই চুপ কর। ভালোই তো দেখছি সায়রার চামচাগিরি করছিস। মনে রাখিস, তোকে খাইয়া পয়রায় মানুষ করছি আমরা। সায়রা চুলের মুঠি ছেড়ে দিতেই সে দৌড়ে রুমে চলে যায়। সায়রার পিছু পিছু নিধিও দৌড়ায়। সায়রা রুমে যেয়ে দরজা বন্ধ করে দেয়। নিধি আর ভিতরে ঢুকতে পারে না। দরজা ধাক্কা দিয়ে দিয়ে নিজের রুমে চলে যায়। নিধির খুব খারাপ লাগছে। তার জন্য মেয়েটা অনেক কথা শুনল। বদ্ধ রুমের ভিতর অঝরে কান্না করছে সায়রা। জীবনে কি এমন পাপ করেছে যার জন্য এত অবহেলিত, নির্যাতিত, লাঞ্ছিত হতে হচ্ছে তাকে? বাবা মা ছাড়াই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকা অসম্ভব। বাবা মা না থাকলে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে। ড্রয়ার থেকে বাবা মার ছবি বের করে সেটা বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, মা, বাবা, তোমরা কেন আমাকে একা করে চলে গেলে? কি দোষ করেছি আমি? আমাকে কেন এত কষ্ট দেয় বলতে পারো? তোমাদের সাথে আমাকেও নিয়ে যেতে পারতে, তাহলে আর এত যাতনা সহ্য করতে হতো না আমাকে। এই পৃথিবীতে আমাকে দেখার মতো কেউ নেই, জানো? আমাকেও তোমাদের কাছে নিয়ে চলো না। আমি আর সহ্য করতে পারছি না বাবা। এই 2টা বছর অনেক সহ্য করেছি, কিন্তু আর না। শুধুমাত্র তোমাদের কথা ভেবে মুখ দিয়ে একটু শব্দ বের করিনি। কিন্তু তারা তো আমাকে শান্ত হয়ে থাকতে দিচ্ছে না। আমি কিভাবে শান্ত থাকবো বলো? তোমরা যদি বেঁচে থাকতে তাহলে আমি রাজকন্যার মতো জীবন যাপন করতে পারতাম। কিন্তু কি হলো? আমার কপালে তো সুখ সয় না। একটু সুখের মুখ দেখার আগেই সব এলোমেলো হয়ে যায়। বলে হাউমাউ করে কান্না করতে থাকে সায়রা। সেহেরিশ মির্জা বাবা মায়ের একমাত্র সন্তান, প্রচণ্ড রাগী স্বভাবের। একবার রেগে গেলে আর রাগ কন্ট্রোল করতে পারে না। একবার যা বলে তাই করে। তার জেদের কাছে সব তুচ্ছ। এখন মাস্টার্সের স্টুডেন্ট, দেখতে উজ্জ্বল শ্যামবর্ণ, মুখে খোঁচা খোঁচা চাপ দাড়ি, দেখতে কোনো হিরোর থেকে কোনো অংশে কম না। সেহেরিশ মির্জা মেয়েদের ধারে কাছেও যায় না। মেয়েদের সে ঘৃণা করে, ঘৃণা। দু চোখে সহ্য করতে পারে না। তাহলে প্রশ্ন আসে, যদি সহ্য করতে না পারে তাহলে পাত্রী দেখতে গেল কেন? তাহলে শুনুন, সেহেরিশ মির্জার সবচেয়ে দুর্বল জায়গা তার মা। মায়ের কোনো কথা ফেলতে পারে না সে। মায়ের ইমোশনাল ব্ল্যাকমেইলের জন্য এক প্রকার বাধ্য হয়ে পাত্রী দেখতে গিয়েছিল সে। সেখানে গিয়ে আরেক ঝামেলা। সব মিলিয়ে প্রচণ্ড রেগে আছে সেহেরিশ।
সেখান থেকে সোজা শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। পাক্কা 30 মিনিট পর বের হয় গোসল করে। সেহেরিসে চোখ দুটো লাল হয়ে আছে, অনেকক্ষণ শাওয়ার নেওয়ার ফলে এমন হয়েছে। বিকাল 4টে, সেহেরিস কিছু না খেয়েই বাসা থেকে বের হয়েছে। বাবা মার সাথে ঠিক করে কথাও বলেনি, তাদের উপর রেগে আছে খুব। বাসা থেকে বেরিয়ে সোজা চলে যায় নিজের পছন্দের জায়গায়, যেখানে গেলে তার সমস্ত কষ্ট রাগ নিমিষেই হাওয়া হয়ে যায়। অতি প্রিয় একটা জায়গা এটা। জায়গাটা নিরিবিলি, নেই কোনো মানুষের আনাগোনা। মেইন রাস্তা থেকে একটু এগিয়ে গেলেই জায়গাটা পাওয়া যায়। সেখানে গিয়ে ঘাসের উপর বসে পড়ে সেহরিস। দূর আকাশে দেখা যায় এক ঝাঁক পাখি উড়ে উড়ে নীড়ে পিড়ে যাচ্ছে। পিছনে 2টা পাখি একা পড়ে গেছে। সামনে থেকে কয়েকটা পাখি ফিরে এসে সেই 2টা পাখিকে নিজের ঝাঁকে নিয়ে নেয়। বিষয়টা দেখে মনটা ভালো হয়ে যায়, এটা ভেবে যে পাখিদের ভিতরে যে মানবতা আছে সেটা মানুষের ভিতরে নেই। মানুষ বড্ড স্বার্থপর, নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে, সব কিছু। চোখ দিয়ে টুপ করে জল গড়িয়ে পড়ে, সেটা হাতের আঙুল দিয়ে মুছে নেয়। পানির কিছু অংশ চোখের সামনে ধরে বলে, আমি হারিয়ে যাব কোনো এক সন্ধ্যাবেলায়, যেমন করে সন্ধ্যা নেমে এলে সূর্য হারায়। পিছন থেকে কেউ একজন সেহরিসের কাঁধে হাত রাখে। সেহরিস চমকে পিছনে ফিরে তাকায়। পিছনের মানুষটাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই এখানে? আর আমি তোকে সব জায়গায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি। পরে মনে পড়লো তুই এখানেই আছিস, তাই তো চলে আসলাম বন্ধুর কাছে। আমার বন্ধু কি কারণে রেগে আছে সেটা জানার জন্য। আমি রেগে আছি এই কথা তোকে কে বলল? সেটা তোর জানতে হবে না। সন্ধ্যা হয়ে গেছে, বাসায় চল, আন্টি দুশ্চিন্তা করছেন। ও, এবার বুঝতে পারছি তোকে কে বলেছে এসব। আমি শিওর আমার মা বলেছে। হ্যাঁ, তো কি হয়েছে? জানিস রাফি, মেয়েদেরকে আমার সহ্য হয় না। আমি জানি সবাই এক না, কিন্তু একটা মেয়ের জন্য আমরা আর 5টা মেয়েকে ঘৃণা করি, সেটাও জানি। দোস্ত, নিজেকে আবার গুছিয়ে নে। একজনের জন্য কেন তুই এভাবে দিনের পর দিন কষ্ট পাবি বলতে পারিস? তোর কষ্ট যে আমার সহ্য হয় না রে। নিজেকে নিয়ে ভাব, সময় থেমে থাকে না। তুই ভালো নেই, কিন্তু সে তো ভালো আছে। তাহলে কেন নিজেকে শেষ করছিস? হ্যাঁ, আর আজ যে মেয়ে দেখতে গেলি, সেখানে কি এমন হয়েছে যার জন্য রেগে গেলি? সেহরিস বসা থেকে উঠে দাঁড়ায়, রাফির দিকে তাকিয়ে বলে, ভার্সিটিতে গিয়ে বলবো, এখন বাসায় চল। রাফিও সায় দেয়। দুজনে উঠে পড়ে বাইকে। সেহরিস বাইক আনেনি, রাফির বাইকে করে বাসায় ফিরবে। সেদিন আর সায়রা রুমের বাইরে বের হয়নি, বদ্ধ ঘরের ভিতরে নিজেকে বন্দি করে রেখেছে। নিধি এসে অনেকবার ডেকে গেছে, কিন্তু সায়রা দরজা খোলেনি। এই বাড়ির একটা মানুষই আছে যে সায়রাকে কেয়ার করে, সায়রার কষ্টে কষ্ট পায়, সায়রার দুঃখে দুঃখ পায়। সে হলো নিধি। নিধি ছোট বোনের মতো ভালোবাসে সায়রাকে, বাবা মার হাত থেকে প্রোটেক্ট করে, কিন্তু সবসময় পারে না, যেমন আজ পারেনি। তার বাবা খুব রাগী, রাগের মাথায় সব করতে পারে, ভয় কিছু বলতে পারেনি সে। সারাটা রাত ফ্লোরে ঘুমিয়ে কাটায় সায়রা। ঘুম ভাঙে ফজরের আজানে। ঘাড়ে ব্যথা পেতেই চোখ মুখ কুচকে আহ শব্দ করে। চোখ মেলে তাকিয়ে দেখে সে ফ্লোরে। পরনের দিকে চোখ যেতেই মনে পড়ে যায় কালকের কথা। মুহূর্তেই চোখ ভিজে ওঠে সায়রার। কালকে বাড়ির বাইরে থাকা উচিত ছিল তার, কেন বাড়ি আসতে গেল সেজন্য এখন আফসোস হচ্ছে। কালকে সায়রার ফ্রেন্ডরা মিলে ঘুরতে বের হয়েছিল। 4 বান্ধবী মিলে ঠিক করেছিল তারা একই রকম শাড়ি পরবে, একই রকম সাজবে। সায়রা এতে দ্বিমত পোষণ করে। সে এসব করতে পারবে না, পরতে পারবে না, সাফ জানিয়ে দেয়। এও বলে যে তার চাচা চাচি তাকে শাড়ি পরে বাসা থেকে বের হতে দেবে না, কিন্তু তার বান্ধবীরা শোনে না। তারা বলে আঙ্কেলকে সে রাজি করাবে। আঙ্কেল তো তার বাবার বন্ধু, নিশ্চয়ই না করতে পারবে না। সেই কথা অনুযায়ী সায়রার ফ্রেন্ড হীরা সায়রার চাচা আতিয়ার রহমানকে ফোন দেয়। তিনি না করেন না, নিজের সম্মানের কথা ভেবে। 4 বান্ধবী মিলে ঘুরতে বের হয়। সেখান থেকে বাসায় ফিরে শোনে পাত্রপক্ষ নিধিকে দেখতে আসবে। সায়রা নিজের ড্রেস চেঞ্জ করার সময় পায় না, চাচিকে হাতে হাতে সব গুছিয়ে দেয়। কাজ শেষ হতেই পাত্রপক্ষ চলে আসে। নিধি সায়রাকে জোর করে ওই অবস্থাতেই ড্রয়িং রুমে নিয়ে যায়, নিজের পাশেও বসায়। প্রথমবার পাত্রপক্ষ আসায় নিধি খুব নার্ভাস ছিল। সায়রা ফ্লোর থেকে উঠে ওয়াশরুমে যায়, ফ্রেশ হয়ে অজু করে নামাজ শেষ করে রুমে ফিরে আসে। নিজের জন্য কফি বানিয়ে আবার রুমে চলে আসে। সায়রার রুমের দরজা খোলা দেখে নিধি দৌড়ে রুমে আসে। রুমে না পেয়ে ব্যালকনিতে চলে যায়।
সায়রাকে ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে থাকতে দেখে পিছন থেকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে। আচমকা এমন হওয়ায় ভরকে যায় সায়রা। কান্নার শব্দ শুনে বুঝে ফেলে কে পিছনে। এই আপু, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার জন্য তোকে কাল অপদস্থ হতে হলো। বাবা মা সবাই তোকে যা নয় তাই বলে গালাগালি করলো। প্লিজ আমাকে মাফ করে দে বোন। আমি সত্যি বুঝতে পারিনি এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে। পাত্রপক্ষ ভুল বুঝলো, আমাকে ক্ষমা করে দিস বোন। আমাকে বোন বলছো আবার ক্ষমা চাইছো? এটা কেমন নিয়ম? যদি মন থেকে বোন ভেবে থাকো তাহলে ক্ষমা চেয়ে আমাকে আর ছোট করো না আপু। এখানে তো তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার কপালের। আহ, এইভাবে বলছিস কেন তুই? তোর কপালটা খুব ভালো, দেখিস একদিন তুই খুব সুখী হবি। আমার কপাল ভালো বলছো তুমি? হাসালে আমাকে। তুই এমন করে বলছিস কেন? হ্যাঁ, আমার কথা মিলিয়ে নিস। আচ্ছা সেসব বাদ দে, মন খারাপ করে থাকিস না বোন। ভার্সিটিতে যাবি না আজ? না, আজ যাব না। ভার্সিটিতে যাওয়ার মুড নেই আমার। তাহলে আমিও যাব না আজ। কেন? আমারও যেতে ইচ্ছে করছে না। সায়রা পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, নিধি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট। অনেক চেষ্টা করেও নিধি পাবলিকে চান্স পায়নি। আচ্ছা আপু, তাহলে আমার সাথে এক জায়গায় যেতে পারবা? কোথায় যাবি? এতিমখানায় যাব। যাবে আমার সাথে? তা না হয় গেলাম, বাট বাবা কি আমাদের যেতে দেবে? সেটা আমার উপর ছেড়ে দাও। তুমি গিয়ে ঝটপট রেডি হয়ে নাও। রহস্যময় হাসে সায়রা। নিধির কাছে সায়রার হাবভাব ভালো ঠেকছে না, তবুও মুখে কিছু না বলে রেডি হতে চলে যায়। নিধি চলে যেতেই সায়রা নিজেরা তৈরি হয়ে নেয়। কালো রঙের সুতি থ্রিপিস পরে, মাথায় হিজাব বেঁধে, হাতে পার্স নিয়ে রুম থেকে বের হয়। ড্রয়িং রুমে গিয়ে সোফায় পা তুলে বসে। রান্নাঘর থেকে জিসমিন বেগম সায়রাকে এভাবে বসতে দেখে রেগে চিল্লিয়ে বলেন, কি রে নবাব দাদি, কোথায় বের হচ্ছিস তুই? কাছে তো ভার্সিটির ব্যাগটাও নেই। তাহলে সেটা তোমাকে বলতে ইচ্ছুক নই আমি। সায়রার কথা শুনে জেসমিন বেগম চমকে ওঠেন। সায়রা আগে কখনো এমন বলেনি। তিনি তেজি গলায় বলেন, মুখে কি খই ফুটছে? হ্যাঁ, কালকের কথা ভুলে গেছস? তোর চাচা জানলে তোকে আস্ত রাখবে না, সেটা কি ভুলে গেছিস? আতিয়ার রহমান চেঁচামেচির শব্দ শুনে রুম থেকে বের হয়ে আসেন। কি গো নিধির মা, কি হয়েছে? এত জোরে চিৎকার করছো কেন? জানো তোমার ভাইজি কি বলছে? আমি শুধু জিজ্ঞেস করেছি কোথায় যাবি, সে আমাকে বলছে জানো? কি বলেছে? সে বলছে সেটা আমাকে বলতে ইচ্ছুক নাই। স্বামীর কাছে বিচার দেয়। আতিয়ার রহমান রেগে গিয়ে সায়রার দিকে ছুটে যান। থাপ্পড় মারতে গেলে সায়রা হাত ধরে ফেলে। তিনি হতবাক হয়ে যান সায়রার সাহসে। সায়রা, খবরদার চাচা, ভুলেও এই কাজ দ্বিতীয়বার করবেন না। যদি করেন তাহলে আমি ভুলে যাব আপনি আমার চাচা। আমাকে নরম ভেবে ভুল করছেন আপনি। আমি দেখতে যতটা নরম ঠিক ততটাই ভয়ঙ্কর। আমাকে রাগাতে আসবেন না, এর ফল ভালো হবে না। আমাকে আমার মতো থাকতে দিন, চলতে দিন। আমার কোনো কাজে বাধা দেবেন না। নিধি নিচে নেমে এমন দৃশ্য দেখে মুখে হাসি ফোটে। সায়রাকে প্রতিবাদ করতে দেখে তার আনন্দ হয়। আতিয়া রাহগান হতভাগ হয়ে তাকিয়ে থাকেন। সায়রা অচেনা লাগছে তার কাছে, কোনো কথা মুখ দিয়ে বের হয় না। সায়রা কিছু না বলে নিধির হাত ধরে তাদের চোখের সামনে দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। আতিয়ার রহমান ও জেসমিন বেগম স্তব্ধ হয়ে সেদিকে তাকিয়ে থাকে। বেলা 11টা। সায়রার নিধি দুজনেই এতিমখানায় এসেছে 1 ঘন্টা মতো হয়েছে। এই এতিমখানাটা করেছে সায়রার বাবা মাহমুদ রহমান। ছোট্ট বাচ্চারা যেন কষ্ট না পায় সেজন্য নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে মনের মতো করে সাজিয়েছে এতিমখানা। সায়রা আদৌ জানে না সায়রা বাবা মা মারা গেছে নাকি বেঁচে আছে। বাবা মার লাশটাও দেখেনি সায়রা। সবটা এখনো অজানায় থেকে গেছে তার। এতিমখানায় আসলেই সায়রার মনটা ভালো হয়ে যায়। ছোট ছোট বাচ্চারা তাকে ঘিরে ধরে বসে আছে। বাচ্চাদের জন্য চকলেট এনে সেগুলো নিজ হাতে দিয়েছে সায়রা। নিধি দূরের বেঞ্চে বসে সবটা লক্ষ্য করছে। ছোট বাচ্চাদের আবদার ফেলতে পারে না। এখানে আসলেই তাদেরকে গান শোনাতে হয়। সায়রা আপু, আমাদের সবাইকে একটা গান শোনাও। অনেক দিন হলো তুমি আমাদের গান শোনাও না। ওকে বাবু, কিন্তু আমি তো আজ গিটার আনিনি। তুমি আনোনি তো কি হয়েছে? আমাদের ইতিমখানায় যে গিটার আছে সেটা নিয়ে গাইতে পারো। পিছন থেকে কথার আওয়াজ পেয়ে সেদিকে তাকায় সায়রা। পিছনের মানুষটাকে দেখে ঠোঁটে হাসি ফুটে ওঠে। মৃদু স্বরে বলে, আন্টি মনি, কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ আন্টি মনি, তুমি কেমন আছো? এই তো বাচ্চাদের নিয়ে ভালোই আছি। তোর চাচা কি তোর সাথে খারাপ ব্যবহার করে মা? আন্টির মনের কথা শুনে মুখে আধার ঘুনিয়ে আসে সায়রার। কি রে মা,
কি হয়েছে? কিছু না আন্টিমণি, সব ঠিকঠাক আছে। তুমি অযথা টেনশন করছো। ঠিক থাকলে ভালো মা। সায়রা নিধি বাসায় ফেরে দুপুর 2টায়। বাসায় ফেরার পর সায়রার সাথে তার চাচা চাচি কেউ কথা বলেনি। সায়রা নিজেও কথা না বলে নিজের রুমে চলে যায়। সায়রার ব্যবহারে আতিয়ার রহমান বারবার অবাক হচ্ছেন। তিনি ভেবে পাচ্ছেন না হঠাৎ করে সায়রার কি হলো, যে সায়রা মুখ বুজে সব সহ্য করে, একটা কথা বলে না। এই নিয়ে তিনি বড্ড দুশ্চিন্তা করছেন। সায়রা ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে, দেখে চাচা চাচি দুজনে বসে কিছু একটা বলছেন। সায়রাকে দেখে চুপ হয়ে যান দুজনে। ছোট চাচি, খেতে দাও, খুব ক্ষুধা লেগেছে। জেসমিন বেগম সায়রান পাথা সুরে চুপচাপ সোফা থেকে উঠে ডাইনিং টেবিলে যায় খাবার দিতে। নিধি আর সায়রার জন্য প্লেটে ভাত দিয়ে তরকারি দিয়ে আবার চলে যান। মুখ দিয়ে টু শব্দ পর্যন্ত করেন না। চাচির কাছে সায়রা মনে মনে হেসে বলে, একদিনের ডোজে এত কাজ করবে সেটা তো ভাবিনি। যাক, ভালোই হয়েছে। নিধি আসলে দুজনে খেয়ে যে যার রুমে চলে যায়। সন্ধ্যায় পড়ার টেবিলে বসে আছে সায়রা। কিছুতেই পড়ায় মনোযোগ দিতে পারছে না। চাচা চাচির এত ভালো ব্যবহার তার হজম হচ্ছে না। তারা কিছু একটা ঝামেলা করবে, এটা সায়রা নিশ্চিত। সায়রা টেবিল থেকে উঠে বেলকনিতে চলে যায়। আতাশের দিকে তাকিয়ে বলে, মা বাবা, আমি কি ঠিক করছি আজ? চাচা চাচির সাথে খারাপ ব্যবহার করতে চাইনি, কিন্তু আমি বড্ড অসহায়। নিজেকে বাঁচানোর জন্য আমাকে শক্ত হতেই হবে, তাই ছাড়া কোনো উপায় নেই। তোমরা যেখানেই থাকো আমার জন্য দোয়া করো। চোখ থেকে এক ফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ে। রাতে আর খাওয়া হয় না। না খেয়ে রাত পার করে দেয় সায়রা। বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। আধার পেরিয়ে একটি নতুন সকালের সূচনা হয়। হালকা কুয়াশার অবসান ঘটিয়ে পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, যার মিষ্টি কিরণ চারদিকে ছড়িয়ে পড়ে। ধরণীর বুক জুড়ে আলো ছড়িয়ে পড়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে তৈরি হয়ে নেয় ভার্সিটিতে যাওয়ার জন্য। একেবারে ব্যাগ নিয়ে নিচে নামে সায়রা। খাবার টেবিলে সবাইকে খেতে দেখে নিজেও এগিয়ে যায়। বিনা বাক্যে খাবার খেতে বসে সায়রা। খাওয়া শেষ হতেই সায়রা ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছে একটা রিক্সা বা অটোকারির জন্য। প্রতিদিন স্কুটি করে ভার্সিটিতে যায়, কিন্তু হঠাৎ করে স্কুটিটা নষ্ট হয়ে গেছে। সেটা মেকানিকের কাছে নিতে হবে, সারিয়ে চালাতে পারবে। আজ আর সময় নেই, সেজন্য গ্যারেজে নিতে পারছে না। ভার্সিটি থেকে বাসায় ফিরে তারপর নেবে বলে সিদ্ধান্ত নেয়। ভার্সিটিতে পৌঁছায় 9টায়। চারদিকে কত শত মানুষ, সবটার অজানা। 1 মাস হয়েছে ভার্সিটির যাত্রা। ধীরে ধীরে হেঁটে চলেছে সামনে। পিছন থেকে কেউ হাত টান দেওয়ায় চমকে যায় সায়রা। পিছনে তাকিয়ে পিছনের মানুষটাকে দেখে অধর জুড়ে হাসি ফুটে ওঠে সায়রার। প্রাণপ্রিয় বান্ধবীকে দেখে জড়িয়ে ধরে। নিজের সুখ দুঃখের সব কথা যাকে বলতে পারে সে হলো শিলা। তার জীবনের এমন কিছু নেই যে তাই জানে না শিলা। সব কথা শেয়ার করে তার সাথে। সায়রাকে নিজের থেকে খাড়িয়ে সোজা করে দাঁড় করিয়ে কিছুক্ষণ পরখ করে নেয়। তোর কি কিছু হয়েছে সায় বেবি? তেমন কিছু না রে। আমার থেকে কিছু লুকাতে পারবি না জেনেও কেন লুকাতে যাস বলতো? আমি তোর মুখ দেখেই বলতে পারি তোর কিছু হয়েছে। তোর চাচা চাচি আবার কিছু করেছে, তাই না? সায়রা নীরবে চোখের পানি ফেলে। প্লিজ হাই বেবি, কান্না করিস না। তোকে কাঁদতে বানায় না, সব সময় তোকে হাসলে খুব ভালো বানায়। কি হয়েছে আমাকে বল, তাহলে তোর অনেক হালকা লাগবে। নিজের ভিতরে দমিয়ে রেখে কেন খামোখা নিজে কষ্ট পাবি? হ্যাঁ, চল ক্যান্টিনে গিয়ে বসি, তারপর শুনবো। হীরা, রিপা, ওরা দুজন কোথায়? এখনো আসেনি, তবে চলে আসবে। তুই চল তো। বলে হাত টেনে ধরে নিয়ে যায় শিলা। ক্যান্টিনে পাশাপাশি বসে আছে সায়রা শিলা। সেদিনের সব ঘটনা খুলে বলে। কালকে চাচা চাচির সাথে যেটা করেছে সেটা বলছে। তাই শুনে সায়রা হাসি মুখে বলে, বাহ, আমার সাই বেবি খুব ভালো কাজ করেছে। আমি তো এটাই চাই, তুই নিজেকে শক্ত কর। কোনো আঘাত তোকে ছুঁতে পারবে না। অন্যায়কে কখনো প্রশ্রয় দিবি না। তোর পাশে কেউ না থাকলেও আমি সব সময় আছি। তোর কাজে আঙ্কেল আন্টি খুব খুশি হবে, জানিস? তারা কখনোই চাইবে না তাদের আদরের মেয়ে কষ্ট পাক। শিলার কথায় সায়রা মৃদু হাসে। তারপর হীরা আর রিপা চলে আসলে চারজনে ক্লাসে চলে যায়। পরপর 3টা ক্লাস হয়। তারপর 1 ঘন্টা ব্রেক দেয় তাদের। এখন কোনো ক্লাস নেই তাদের। সেজন্য শিলা ঠিক করে ভার্সিটির সামনে যে ফুচকা স্টল আছে সেখানে গিয়ে চারজনে ফুচকা খাবে। কথা অনুযায়ী 4 বান্ধবী ক্লাস থেকে বের হয়। চারজনে কথা বলতে বলতে ক্যাম্পাসে আসে। অনেকেই ক্যাম্পাসে বসে আছে, কেউ বা দাঁড়িয়ে আছে, কেউ বই পড়ছে। সব মিলিয়ে শীতের দিনে এই বিষয়গুলো সবার মন কেড়ে নেয়। ক্যাম্পাসটা দেখতে সুন্দর লাগে। সায়রা অনমনা হয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ সামনের মানুষটাকে দেখে পা থেমে যায় সায়রার। সায়রা পা উঠিয়ে আর সামনে আগাতে পারে না। সায়রাকে থেমে যেতে দেখে 3 জনও থেমে যায়। সায়রা ঠুমকে যাওয়া মুখ দেখে অবাক হয় তারা। সায়রার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায় তারা। সামনে 2টো ছেলেকে আসতে দেখে।
এই সায়ু, কি হয়েছে? থেমে গেলি কেন? সায়রার হুঁশ আসতেই দ্রুত সামনে থেকে সরে আসে, দ্রুত লুকিয়ে পড়ে হীরার পিছনে। সায়রার কাজে হতভাগ হয়ে যায় সকলে। শিলা কিছু বলতে যাবে, তার আগেই পাশ থেকে কেউ একজন বলে, ক্লাস না করে এখানে কি করছিস তুই? শিলা চমকে ওঠে, নিজেকে সামলে হালকা হেসে বলে, তেমন কিছু না ভাইয়া, আসলে এখন আমাদের ক্লাস নেই, তাই আর কি। ও আচ্ছা, কোনো সমস্যা হলে বলবি আমাকে, আমাকে না পেলে রাফিকে বলিস। ওকে ভাইয়া। শেহরিশ বাকি তিনজনের দিকে এক নজর তাকায়। শেহরিশ এদের কাউকে চেনে না, শিলার ফ্রেন্ড হবে ভেবে কিছু বলে না। একটা মেয়ের পিছনে আরেকটা মেয়েকে লুকিয়ে থাকতে দেখে আশ্চর্য হয় শেহরিশ, কিছু বলতে গিয়েও থেমে যায়। কি দরকার? শেহরিশ চলে যেতেই হাফ ছেড়ে বাঁচে সায়রা। হীরার পিছন থেকেও বেরিয়ে আসে। সায়রার কাজে হতভাগ হয়ে তাকিয়ে রয় কিছুক্ষণ। সায়রা, তুই ছেলেটাকে দেখে এমন করে রুকিয়ে পড়লি কেন? ছেলেটাকে কি তুই চিনিস? হীরার কথায় চমকে ওঠে সায়রা, আমতামতা করে বলে, আরে না, ছেলেটাকে দেখে আমার কেমন যেন লাগছিল, তাই আর কি। বোকা হাসে সায়রা। সায়রাকে দেখে শিলার খটকা লাগে। কিছু একটা হয়েছে যার জন্য সায়রা এমন করছে, কিন্তু কি সেটা সায়রা আমাদেরকে বলতে চাইছে না, কথাটা লুকাতে চেষ্টা করছে। নিজের মনে মনে কথাগুলো বলে শিলা। কথক তারপর চারজনে চলে গেল ভার্সিটির ফুচকা স্টলের সামনে। 4 প্লেট ফুচকা অর্ডার দেয় শিলা। কেন দেবে সেটা কাউকে বলেনি, বলছে এমনি তোদেরকে খাওয়াতে মন চাইলো তাই ট্রিট দিচ্ছি। এই বিষয় নিয়ে কেউ আর তেমন কথা বাড়ায়নি। ফুচকা খেয়ে বাকি ক্লাস করতে চলে যায় সকলে। ভার্সিটি থেকে বাসায় ফিরতে ফিরতে 4টা বেজে যায়। কারোর সাথে কোনো প্রকার কথা না বলে নিজের রুমে চলে যায়। ব্যাগটা রেখে চলে যায় ওয়াশরুমে। হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে। টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বেলকনিতে দাঁড়ায়। বেলকনির দড়িতে টাওয়াল মেলে রুমে আসে। প্রচুর ক্ষুধা লেগেছে তার, সেজন্য ডাইনিংয়ে আসে। ঢাকনা উঠিয়ে দেখে সব ফাঁকা, কোথাও খাবার জন্য কিছু নেই। রাগে মাথা ফেটে যাচ্ছে সায়রার। জোরে চেঁচিয়ে ডাকে, ছোট চাচি, আমার খাবার কই? টেবিলে তো কিছুই নেই। তোর আসতে দেরি হচ্ছিল বলে ভাতগুলো খেয়ে ফেলছি, আমি ভাবছি হয়তো বাইরে থেকে খেয়ে আসবি। চাচির কথা শুনে রাগী দৃষ্টিতে তাকায় সায়রা। সায়রার তাকানো দেখে ভরকে যায় জেসমিন বেগম। আমতামতা করে বলেন, এমন কইরা তাকাস কেন? আমি কি ইচ্ছা কইরা করছি? ক্ষুধা লাগলে নিজে রেঁধে খানা, আমাকে জ্বালাস না বাবু। সায়রা খুব করে বুঝতে পারছে তার চাচি ইচ্ছে করে সব করছে শুধুমাত্র কষ্ট দেওয়ার জন্য। সায়রা কিছু না বলে কিচেনে চলে যায়। নুডলস রান্না করে খাবে, তাই ছাড়া কোনো উপায় দেখছে না। ফ্রিজ থেকে ডিম বেরানে নুডলস চুলায় বসিয়ে দেয়। সেটা রান্না করে বাটিতে ভরে নিজের রুমে চলে যায় সায়রা। সায়রার যাওয়ার দিকে তাকিয়ে শয়তানি হাসে জেসমিন বেগম। মনে মনে আরও প্ল্যান করে রাখে। ভার্সিটি থেকে এসে ঘুমিয়েছিল নিধি। ঘুম থেকে উঠে সায়রার কাছে চলে আসে। দেখে সায়রা বেলকনির চেয়ারে বসে বই পড়ছে। বই পড়ায় এতটাই ডুবে আছে যে পাশে কারোর অস্তিত্ব বুঝতে পারে না সায়রা। নিধি দরজায় হেলান দিয়ে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে, এক মনে সায়রার দিকে তাকিয়ে আছে। মেয়েটা মনে কত কষ্ট নিয়ে ঘোরে সেটাকেও বুঝতে পারে না। সায়রা কাউকে বুঝতে দেয় না, লুকিয়ে রাখে নিজের ভিতরে। নিধি হালকা কেসে বলে, কি ব্যাপার ম্যাডাম, কি পড়ছেন আপনি? নিধির কথায় নিধির দিকে তাকায় সায়রা। মৃদু হেসে বলে, আপু, তুমি কখন আসলে? আসছি তো অনেকক্ষণ হলো, আপনি যখন পড়ায় মগ্ন হয়েছিলেন। তা কি এমন পড়ছিলেন শুনি? শুনবে কি পড়ছিলাম? হ্যাঁ, তাহলে শোনো। জীবনে চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। লেখাগুলো খুব সুন্দর, তাই না আপু? হ্যাঁ। ভার্সিটি কেমন কাটলো আজ? নিধির কথাই গম্ভীর হয়ে যায় সায়রা। মনে পড়ে যায় ভার্সিটির কথা। মনে মনে ভাবে আপুকে কিছু না বলাই ঠিক, আপু শুনলে দুশ্চিন্তা করবে। সায়রা স্বাভাবিক কণ্ঠে বলে, আলহামদুলিল্লাহ আপু। আচ্ছা, তাহলে বই পড়তে বস, খাবার সময় তুই আর আমি একসাথে খাবো। বলে নিধি নিজের রুমে চলে যায়। শীতকালের সময়গুলো খুব দ্রুত কেটে যায়। সকাল হলে দেখতে দেখতে সারাটা দিন পার হয়ে যায়। আর রাতের সময়টা যেন কাটতে চায় না। প্রহর গুনতে হয় কখন ভোর হবে। তেমনি নিজের রুম অন্ধকার করে শুয়ে আছে সায়রা। ঘুম আসছে না তার। বাবা মাকে খুব মনে পড়ছে। তাদেরকে ছাড়া সায়রা ভালো নেই। নিজের একমাত্র ভাইটাও তার কাছে নেই। কোথায় আছে সায়রা জানে না। বড় ভাইয়ের সাথে নেই কোনো যোগাযোগ। অভিমান করে সবার থেকে সেই যে দূরে সরে গেল, আর ফিরে এলো না। কী নিয়ে অভিমান হয়েছিল সেটা জানে না সায়রা। তখন সায়রা ছোট ছিল, খুব কম বুঝত। সবে জেএসসি পরীক্ষা দিয়েছিল সেবার। কত হাসি খুশি পরিবার ছিল তার।
তাদের পরিবারে কার কুনজর পড়ল আর সব শেষ হয়ে গেল। চোখের কার্নিশ বেয়ে নোনাজর গড়িয়ে পড়ে বালিশে। সায়রা ডুকরে কেঁদে ওঠে, বলে, ভাইয়া প্লিজ কাম ব্যাক। তোমার বোনটা যে ভালো নেই, আমাকে তোমার কাছে নিয়ে চলো। এখানে আমার খুব কষ্ট হয় ভাইয়া। প্রকৃতি তার নিজ নিয়মে চলছে, প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতে হয় মানুষেরও। কারোর জীবনই থেমে থাকে না। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেছে। সায়রা নিজের মতো থাকে, প্রয়োজন ছাড়া খুব কম কথা বলে। প্রতিদিন ভার্সিটিতে আসে যায়। পড়ালেখার প্রতি খুব সেন্সিটিভ সায়রা। পড়ালেখা তার জীবনের প্রধান লক্ষ্য। সবার ঊর্ধ্বে তার পড়াশোনা। নিজের জন্য সে পড়ালেখার ক্ষতি করতে পারবে না। বাবা মায়ের ইচ্ছে পূরণ করতে হবে। খাটে বেঘরে ঘুমিয়ে আছে শেহরিশ। কখন থেকে তার ফোন বেজেই চলেছে, সেদিকে তার খেয়াল নেই। এক প্রকার বিরক্ত হয়ে ফোন রিসিভ করে শেহরিশ। কোন শালারে, তুই ফোন দেওয়ার সময় পাইস না? তোর জন্য আমার ঘুমের 12টা বাজলো। শেহরিশের কথা শুনে কান থেকে ফোন সরিয়ে নেয় রাফি। একটু পর কান্নায় আবার। কয়টা বাজে তোর খেয়াল আছে শেহরিশ? তোকে কখন থেকে ফোন করছি, তোর তো তাতে মাথা ব্যথা নেই। যত জ্বালা সব আমার। ফোন রাখলাম। এই না, কল কাটিস না। শোন, আমি দ্রুত ভার্সিটিতে আসছি, তুই ওয়েট কর। আচ্ছা, জলদি আসিস। ওকে। শেহরিশ ফোন কেটে দিয়ে দেখে ঘড়িতে 8:20 বাজে। সময় দেখে শেহরিশের মাথায় হাত। এত বেলা হয়ে গেছে আর সে টেরই পায়নি। এত বেলা পর্যন্ত সে তো ঘুমায় না। কিছু না ভেবেই তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ওয়াশরুমে দৌড় দেয়। ব্রাশ করে গোসল সেরে বের হয় বাইরে। কালো রঙের শার্ট, কালো প্যান্ট পরে শেহরিশ। শ্যাম্পু করা চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে দেয়। সাধারণত সে চুলগুলো চিরুনি করে না, সবসময় এলোমেলো থাকে। তার জীবনটাই তো অগোছালো। ড্রয়িং রুমে বসে আছেন রফিক মির্জা ও তার স্ত্রী সরলতা মির্জা। সকালের নাস্তা এখনও করেননি। ছেলেকে ছাড়া কখনো নাস্তা করেন না। একমাত্র সন্তানকে রেখে কোনো বাবা মাই খেতে পারেন না। মা, জলদি খেতে দাও, অনেক লেট হয়ে গেছে। সরলতা মির্জা ছেলের কথা শুনে দ্রুত সোফা থেকে উঠে ডাইনিং টেবিলে যান। স্বামীর প্লেটে আর ছেলের প্লেটে খাবার বেড়ে দেন। নিজেও বসে পড়েন তাদের সাথে। শেহরিশের খাবার শেষ হলে বলে, বাবা, তুমি অফিসে যাবে না? হ্যাঁ, একটু পর যাব। তুই এখন ভার্সিটিতে যাচ্ছিস? হ্যাঁ বাবা, তাহলে থাকো, আমি যাই। মা, সাবধানে থেকো, আসি আমি। শেহরিশ ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। রাফিদের বাসার সামনে বাইক নিয়ে থামে শেহরিশ। রাফি এখনো বের হয়নি। শেহরিশ 2 মিনিট দাঁড়ানোর পরেই রাফি বাইক নিয়ে বের হয়। দুই বন্ধু বাইক নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সায়রা আজ বোরকা পরে ভার্সিটিতে যাচ্ছে। হিজাব দিয়ে মুখ ঢেকে নিয়েছে, তাকে চেনার উপায় নেই। শেহরিশ তাকে দেখলেও চিনতে পারবে না ভেবে হেসে ওঠে। ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ে শেহরিশকে। সায়রা পাশ কাটিয়ে চলে যেতে গেলেই শেহরিশের পাশ থেকে একটা ছেলে বলে, কি গমি, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? এখানে সিনিয়র ভাইরা আছে আর তুমি তাদের সালাম না দিয়ে চলে যাচ্ছ। ছেলেটার কথা শুনে ভয়ে কেঁপে ওঠে সায়রা। সায়রার মাথায় এখন একটা কথাই ঘুরপাক খাচ্ছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। কথাটার মানে আজ বুঝল সায়রা। যার সামনে পড়তে চায় না সেই তার সামনে হাজির হলো। সায়রা দাঁড়িয়ে যায়। কি হলো, কথা কানে যাচ্ছে না? পাশে শেহরিশ চুপচাপ মাথা নিচু করে বসে ফোন দেখছে। বাদ দে রাহাত, তুই জানিস না শেহরিশ এগুলো পছন্দ করে না। তাই বলে ছেড়ে দিতে বলছিস? হ্যাঁ, আমাদেরকে সম্মান না করে চলে যাবে? এটা তো হতে পারে না দোস্ত। শেহরিশ রাগার আগায় ঝামেলায় শেষ করবি। রেগে গেলে কিন্তু খবর করে ছাড়বে। আচ্ছা ঠিক আছে। সায়রা আর চোখে শেহরিশের দিকে তাকায়। সায়রা ভাবে, ছেলেটা ফোনে এত মনোযোগ দিয়ে কি এমন দেখছে, তার সামনে দিয়ে ট্রেন চলে গেলেও কিছু টের পাবে না। সায়রার ভাবনার মাঝেই রাহাত বলে, এই মেয়ে, কি? তোমার নাম কি? সায়রা রহমান। ফার্স্ট ইয়ার, রাইট? জি। এখনকার যুগের মেয়ে হয়ে ভার্সিটিতে বোরকা পরে আছো। কেউ না আসলে আমি আসি। বাহ, মুখে মুখে ভালো কথা বলতে জানো। আর কিছু বলবেন আপনি? আর কিছু বলবেন নাকি? আমি যাব, এমনিতেই আমার দেরি হয়ে গেছে। সিনিয়রদের দেখলে সালাম দিয়ে কথা বলবে। আজকের মতো যাও। সায়রা দ্রুত কেটে পড়ে। ঝামেলায় পড়া একদম পছন্দ না তার, কিন্তু ঘুরে ফিরে সেই ঝামেলাতেই তার সাথে হয়। যেতে যেতে পিছনে ফিরে এক নজর শেহরিশের দিকে তাকায় সায়রা। খুব অবাক হয়, একটা বারও তার দিকে তাকালো না লোকটা। সায়রা ক্যাম্পাস থেকে সোজা ক্লাসরুমে চলে যায়। সায়রা ক্লাসরুমে গিয়ে সোজা নিজের সিটে বসে পড়ে।
সিটে হীরা, শিলা, রিপা তিনজনে বসে সায়রার জন্য অপেক্ষা করছে। হঠাৎ করে বোরকা পরা কোনো মেয়েকে সায়রার সিটে বসতে দেখে শিলা চিৎকার করে বলে, এই তুমি কেন এখানে বসেছো? তুমি জানো না এখানে সায়রা বসে? শিলার কথায় ভ্যাবাচ্যাকা খেয়ে যায় সায়রা। খানিকটা অবাক সুরে বলে, আরে বাকিটুকু সায়রা বলতে পারল না। ভালোই ভালো এখান থেকে উঠে পড়ো, নইলে খবর আছে। হ্যাঁ, তুমি জেনে শুনে এখানে কেন বসেছো? সায়রা তিনজনের কথা শুনে তবদা খেয়ে যায়। লেকচারাল শেষ হলে থামবি এবার, আমি আর টলারেট করতে পারছি না, ঢং বাদ দে। সায়রার কণ্ঠ পেয়ে একে অপরের সুখ চাওয়াচাওয়ি করে। কিছুক্ষণ পর উচ্চস্বরে হেসে ওঠে তিনজনে। তিনজনকে এভাবে পাগলের মতো হাসতে দেখে সায়রা তবদা খায়। ক্লাসের সকল স্টুডেন্ট তাদের দিকে তাকিয়ে আছে। সবাইকে এভাবে নিজেদের দিকে তাকিয়ে থাকতে দেখে শিলা চুপ হয়ে যায়। শিলার দেখা দেখি হীরা, রিপাও থেমে যায়। সায়রা বেবি, তুই বোরখা পরে আসছিস কেন? আসবি ভালো কথা, আমাদেরকেও তো একবার বললি না। এভাবে বোরখা পরে আসার মানে কি? কেন আমাকে ভালো লাগছে না বোরকা পরে? এভাবে বলছিস কেন? আরে তোকে আগে কখনো বোরখা পরতে দেখিনি, তাই বলছি। হ্যাঁ রে, আমারও সেম প্রশ্ন। তুই তাও আবার বোরকা, অবাক করার বিষয়। এখন থেকে বোরকা পরে ভার্সিটিতে আসবো, তোরা চাইলে তোরাও করতে পারিস। এখন আর প্রশ্ন করিস না, মেজাজ খারাপ। সায়রার কথায় কেউ আর কিছু বলে না। একটু পর ক্লাসে স্যার আসলে চুপ হয়ে যায় সকলে। টানা 2 ঘন্টা ক্লাস হওয়ার পর ক্লাসরুম থেকে বের হয় 4 জনে। এখন আর কোনো ক্লাস করবে না কেউ। সায়রারও কিছু ভালো লাগছে না বিধায় বাসায় যাবে বলে সিদ্ধান্ত নেয়। তাই সকলকে উদ্দেশ্য করে বলে, এই তোরা থাক সবাই, আমি বাসায় যাচ্ছি। হঠাৎ সায়রার বাসায় ফেরার কথা শুনে মুখ গোমরা হয়ে যায় তিনজনের। শিলা কিছু একটা আন্দাজ করে বলে, আচ্ছা সাবধানে যাস, বাসায় ফিরে কল দিস। সায়রা হ্যাঁ বলে ভার্সিটি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা 7টা। ড্রয়িং রুমে বসে আছে সেহরিশ, তার বাবা রফিক মির্জা, মা সরলতা মির্জা। রফিক মির্জা ছেলেকে কিছু বলতে চান, সেজন্য ড্রয়িং রুমে বসে আছেন। সেহরিশ বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, বাবা কি বলবে বলছো না কেন? রফিক মির্জা এতক্ষণ নিজেকে গুছিয়ে নিয়ে বলেন, সেহরিস বাবা, তোকে একটা কথা বলতে চাই। জানি না তুই কেমন রিয়াক্ট করবি। আমি অনেক দিন ধরে বলবো বলবো করেও বলতে পারিনি। মেন কথা সময় হয়ে ওঠেনি। হ্যাঁ বলো, তা সমস্যা কোথায়? আসলে আমি চাইছি তুই আমার জায়গায়, মানে এবার নির্বাচনে তুই দাঁড়াবি। হোয়াট? কি বলছো তুমি? এভাবে বলছিস কেন? আমার জায়গা তোকে নিতে হবে। আমি আর কদিনই বা বাঁচবো বল? রাজনীতি খুব বাজে জিনিস বাবা। একবার জড়িয়ে পড়লে সেখান থেকে বের হওয়া খুব টাফ ব্যাপার। রাজনীতিতে ঢুকতে খুব ভয় লাগে। সব ভয় কেটে যাবে, নো টেনশন বেটা। আমি ভেবে বলবো বাবা। আচ্ছা বেশ। রাতের ডিনার শেষ করে সেহরিশ নিজের রুমে চলে যায়। সেহরিশের বাবা একজন পলিটিশিয়ান। পরপর 3 বার তিনি এমপি পদে জয়ী হয়েছেন। সেহরিশের বাবারা 3 ভাই। সেহরিশ বড়। সেহরিশরা সবাই আলাদা আলাদা থাকে। সেহরিশের মেজো চাচা ছোটখাটো একটা ব্যবসা করেন, তার 1 ছেলে 1 মেয়ে। আর সেহরিশের ছোট চাচা পেশায় একজন আইনজীবী, তার একটাই মেয়ে, আর কোনো সন্তান নেই। সেহরিশ বিছানায় শুয়ে শুয়ে ফোন স্ক্রোল করছে। হঠাৎ করে নজর আটকে যায় একটা আইডির উপর। অনেকদিন পর শখের মানুষটাকে দেখে চোখ টলমল করে ওঠে। কিছুক্ষণ খুব মগ্ন হয়ে দেখে মানুষটাকে। পর মুহূর্তে তাচ্ছিল হেসে বলে, মেয়ে, তুমি বড্ড স্বার্থপর। নিজের স্বার্থের জন্য আমাকে ছেড়ে দিলে। কেন এমন করলে? এর জবাব তোমাকে দিতে হবে একদিন। সেদিন তোমাকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। আইডিটা ব্লক করে দেয়। যে তার ভালোবাসা বুঝলো না, খামাখা তার আইডি কেন রাখবে? রাখাটা নেহাত বোকামি ছাড়া কিছু নয়। সায়রা এখনও জেগে আছে, চোখে তার ঘুম নেই। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সায়রা ভাবে, জীবন কি এভাবে চলে? তার জীবনে ঝামেলার কোনো শেষ নেই। ইদানিং চাচা চাচিকে কেমন একটা লাগে তার কাছে। কিছুই ঠিক লাগছে না। মনে হচ্ছে কোনো খারাপ কিছু হতে পারে, কিন্তু কি হতে পারে সেটাই বুঝতে পারছে না। তার সাথে খারাপ হওয়া মতো কিছুই নেই, শুধু কষ্ট ছাড়া আর কি দিতে পারবে। অনেক রাত হবায় ছাদ থেকে নেমে আসে সায়রা। গায়ে তার একটা সুতির 3 পিস পরা, শীতে ক্ষণক্ষণ করে কাঁপছে। কাঁপতে কাঁপতে নিজের রুমে যেতে থাকে। হুট করে থেমে যায় সায়রা।
নিধির ঘরের সামনে আবছাকা রোদ ছায়া দেখা যায়। সাইরা ভয়ে আড়ানে দাঁড়ায়। অনেক ভয় হওয়া সত্ত্বেও এখানে কে আছে দেখার জন্য অপেক্ষা করে। ছায়ামানব অন্ধকারে নিধির ঘরে ঢুকে পড়ে। সাইরা খুব অবাক হয়। এত রাতে কাউকে নিধির ঘরে যেতে দেখে সাইরা পা চালিয়ে নিধির রুমের সামনে দাঁড়ায়। ভিতরে ঢুকবে কি ঢুকবে না দ্বিধায় পড়ে যায়। অনেক ভেবে ফোনের ফ্ল্যাশ অন করে ভিতরে ঢোকার সিদ্ধান্ত নেয়। রুমের ভিতরে দাঁড়িয়ে আছে ছায়াটা। সাইরা কিছু না ভেবে পিছন থেকে ঝাপটে জড়িয়ে ধরে। হঠাৎ এমন হওয়ায় দম আটকে যায় তার। ভয়ে হালকা চেঁচিয়ে বলে, এই কে রে? নিধির কঞ্চ পেয়ে চমকে ওঠে সাইরা। দ্রুত ছেড়ে দেয় নিধিকে। ছায়া পেতে ঘরের লাইট অন করে নিধি সাইরাকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বলে, তুই? সাইরা নিধির রিয়াকশন দেখে বোকা হাসে। আমি চাই। ঝড়ের বেগে ছুটে পালায় সাইরা। নিধি কিছুক্ষণ বুঝে উঠতে পারে না। সাইরাকে পরে দেখবে ভেবে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। অনেক ভয় পাওয়ায় এখনও কাঁপছে নিধি। সাইরা সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের জন্য খাবার বানাতে যায়। আগের মতো সবার জন্য রান্না করে না, মাঝে মাঝে নিধির জন্য বেশি করে রান্না করে। হালকা পাতলা কিছু রান্না করে সাইরা। ভার্সিটিতে যাবে, সেজন্য গোসল করবে বলে নিজের রুমে যেতে থাকে। হঠাৎ করে বাইরে থেকে কলিং বেলের আওয়াজ পেয়ে সেদিকে যায় সাইরা। বাসায় তো সবাই আছে। কলিং বেল বেজেই যাচ্ছে, থামার নাম নেই। সাইরা দ্রুত পায়ে দিয়ে দরজা খোলে। সামনের মানুষটাকে দেখে থমকে যায় সাইরা। চোখে পানি এসে ভর করে। 2 কদম পিছিয়ে যায় সাইরা। সবকিছু স্বপ্নের মতো লাগছে সাইরার কাছে। মুখে হাসি, চোখে জল। সলর দরজায় বাইরে থাকা মানুষটাকে দেখে থমকে যায় সাইরা। চোখে পানি এসে ভিড় করে। সাইরা 2 কদম পিছিয়ে যায়। তার কাছে সব স্বপ্নের মতো লাগছে, যেন ঘুম ভাঙলেই সব মিথ্যা হয়ে যাবে। মুখে হাসি, চোখে জল সাইরার। সাইরা অস্ত্রসিক্ত নয়নের সামনে তাকিয়ে আছে। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। সাইরা খুব কষ্টে কাপা কাপা কণ্ঠে বলে, ভাইয়া। সাইরার আবেগ মাখা কণ্ঠে ভাইয়া বলে ডেকে ওঠায় এগিয়ে এসে বোনকে আগলে নেয় সিফাত। এতগুলো দিন পর নিজের কলিজার টুকরা ছোট বোনকে কাছে পেয়ে আবেগ উৎফুল্ল হয়ে যায় সিফাত। বোনকে জড়িয়ে ধরে 2 চোখে পানি ফেলে। কিছুক্ষণ পর নিজেকে সামলে সিফাত জিজ্ঞেস করে, আব্বু আম্মু কোথায় বনু? হঠাৎ করে সাইরা ছিটকে দূরে সরে যায়। হঠাৎ এমন করায় অবাক সিফাত। অবাক হয়ে জিজ্ঞেস করে, বনু কি হয়েছে? তুই দূরে সরে গেলি কেন? আব্বু আম্মু আমার উপর এখনো রেগে আছে তাই না? ট্রাস্ট মি, আমি সব ঠিক করে দেব। আব্বু আম্মুর রাগ ভাঙাবো, সবাই একসাথে থাকবো। বনি? ভাইয়ের কথায় সাইরার কষ্টে বুক ফেটে যাচ্ছে। সে ভাইকে কিভাবে বলবে আব্বু আম্মু আর নেই, আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। সাইরা ধপ করে ফ্লোরে বসে পড়ে, চিৎকার করে কান্না করে দেয়। বোনের কান্না দেখে সিফাতের বুক ফেটে যাচ্ছে, কিন্তু সে কান্না করতে পারছে না, কারণ সে পুরুষ মানুষ। সিফাত দৌড়ে বোনকে নিজের বুকের সাথে চেপে ধরে, সান্ত্বনার সুরে বলে, বনু কি হয়েছে? আমাকে বল, এভাবে কাঁদছিস কেন? আমাকে না বললে আমি কি করে জানবো বল? আমার যে খুব কষ্ট হয় তোদের জন্য। ড্রয়িং রুমে এত চিৎকার চেঁচামেচির শব্দ শুনে রুম থেকে বেরিয়ে আসেন আতিয়ার রহমান, তার স্ত্রী আর নিধি। এসে সামনে সিফাতকে দেখে চমকে যান আতিয়ার রহমান। ভয়ে শুকনো ঢোক গিলে স্ত্রীর দিকে তাকান। দুজনেই ভয় পেয়ে যান। ভাইয়া, তুমি এসেছো? আমি জানতাম তুমি ঠিকই আসবে, কিন্তু সায়রা নিচে বসে কাঁদছে কেন? কি হয়েছে ওর? সিফাত ড্রয়িং রুমে সবাইকে দেখে নিধিকে বলে, নিধি, আব্বু আম্মু কোথায়? তোরা সবাই এখানে, আর আব্বু আম্মু এখানে নেই কেন? কোথাও কি বেড়াতে গেছে? সিফাতের কথা শুনে চুপ হয়ে যায় নিধি। নিধি চুপ থাকতে দেখে সিফাত উঠে দাঁড়ায় এবং বোনকেও দাঁড় করায়। সিফাত সোজা চাচা চাচির সামনে গিয়ে দাঁড়ায়। চাচা চাচিকে উদ্দেশ্য করে বলে, চাচা, আমার আব্বু আম্মু কোথায়? তোমরা কেউ কিছু বলছো না কেন? কি হয়েছে ক্লিয়ারলি বলবে আমায়? আমি কিন্তু অনেকক্ষণ ধরে চুপ করে আছি, আর পারছি না। আতিয়া রহমান চুপ করে সিফাতের কথাগুলো শোনেন, তারপর বলেন, কিভাবে যে বলবো বুঝতে পারছি না। তোরও তো অধিকার আছে নিজের বাবা মার সম্পর্কে জানার। তিনি কিছুক্ষণ দম নিয়ে বলেন, সিফাত, তোর বাবা মা আর বেঁচে নেই, আমাদের সবাইকে ছেড়ে পরপারে চলে গেছেন। বলে কান্নার ভান করেন। চাচার কথা শুনে থমকে যায় সিফাত, 2 কদম পিছিয়ে যায়। আসমান ভেঙে পড়ে তার মাথায়। পুরো দুনিয়া তার কাছে অন্ধকার মনে হচ্ছে। সিফাত ধপ করে নিচে বসে পড়ে। ভাইয়া বলে চেঁচিয়ে ওঠে। দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে। সিফাতের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, জানো সে বোবা, কথা বলতে পারে না।
যে কোনো সন্তানই তার বাবা মায়ের মৃত্যুর সংবাদ মেনে নিতে পারে না। এতগুলো দিন পর বাসায় ফিরে যখন মৃত্যুর সংবাদ শোনে, সেটা কখনোই মেনে নিতে পারে না। সিফাতের চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। সিফাতের চুপ থাকা মেনে নিতে পারছে না সায়রা। ঢুকরে কেঁদে ওঠে সায়রা। বোনের কান্নার আওয়াজ পেয়ে সিফাত সায়রার দিকে তাকায়। বোনকে ঝাপটে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। দুই ভাই বোনের কান্না দেখে নিধিও কাঁদছে। কাঁদছে না শুধু নিধির বাবা মা। সিফাত কিছুতেই মেনে নিতে পারছে না। সব কিছু তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। নিজেকে সামলে স্বাভাবিকভাবে চাচার দিকে তাকায়। সিফাতের তাকানো দেখে আতিয়ার রহমান শুকনো ঢোক গিলেন। তিনি বলেন, এভাবে আমার দিকে তাকাচ্ছিস কেন? আমি কি করেছি? দেখ, যা যে পর্যন্ত হায়াত সে পর্যন্ত বাঁচবে। এখানে আমাদের কারোর হাত নেই। আল্লাহ যাকে যে পর্যন্ত বাঁচিয়ে রাখবে সে পর্যন্তই আমরা বাঁচব। এই সত্য আমাদের সবাইকে মেনে নিতেই হবে। সিফাত নীরবে দাঁড়িয়ে শুনল। সিফাত গম্ভীর স্বরে বলে, আব্বু আম্মু দুজনে কিভাবে মারা গেল? তোমরা আমাকে সবটা বলো। আতিয়া রহমান ইশারায় সির দিকে তাকিয়ে কিছু বলেন। জেসমিন বেগম সিফাতের কাছে এগিয়ে এসে কাঁধে হাত রেখে ন্যাকা কান্না করে বলে, গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল ভাইজানরা, একটা খাদে পড়ে তারা। খাদটাও খুব গভীর ছিল। পুলিশ তদন্ত কইরেও কোনো কিছু হদিশ পায়নি। বাবা রে, তুই কষ্ট পাস না, আমরা এখনো বেঁচে আছি। আমরা এখন তোদের আপনজন। আপনজন? আপনজনের মানে বোঝেন চাচি? সায়রার কথায় জেসমিন বেগম কিছুটা ঘাবড়ে যায়। ফের নিজেকে সামলে হেসে বলে, দেখো মেয়ের কথা, আমরাই তো তোদের আপনজন মা। জেসমিন বেগমের কথা শুনে গাপিত্তি জ্বলে ওঠে সায়রার, তবু কিছু বলে না। এতদিন পর ভাইকে পেয়ে সে খুব খুশি। সিফাত এতক্ষণ নীরব হয়ে সবার কথা শুনলেও তার মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, এটা কিভাবে সম্ভব হতে পারে? এখানে নিশ্চয়ই কিছু রহস্য আছে, যা তাকে বের করতে হবে খুব গোপনে। কাউকে জানতে দেওয়া যাবে না। নিজেকে শক্ত হতে হবে, ভেঙে পড়লে চলবে না। মনে মনে নিজের মনোবল শক্ত করে নেয় সিফাত। বনু, তুই একটু আমার রুমে আয় তো। সায়রা মাথা নেড়ে সায় দেয়। সিফাত হন হন করে নিজের রুমে চলে যায়। আতিয়ার রহমান সারা রুম জুড়ে পায়চারি করছেন। টেনশনে তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছেন। কি করবেন না করবেন ভেবে পাচ্ছেন না। জেসমিন বেগম রুমে এসে স্বামীকে অস্থির হয়ে পায়চারি করতে দেখে বলে, কি গো, এমন কইরা পায়চারি করছো কেন? আতিয়ার রহমান থেমে যান। স্ত্রীর দিকে এগিয়ে এসে বললেন, সব এলোমেলো হয়ে যাবে জেসমিন। এতদিনের সাজানো গোছানো সব কিছু শেষ করে দেবে সিফাত। ইদানিং সায়রাও পাল্টে গেছে, অদ্ভুত ব্যবহার করে। আমার কাছে সব কেমন গোলাটে লাগছে। আর সিফাত যে ছেলে, ও তো এসে দেখেই ছাড়বে। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না জেসমিন। আমাকে কিছু একটা করতেই হবে, না হলে সব শেষ হয়ে যাবে। সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। দুপুর 2টা। নিজ রুমের বেলকনিতে দাঁড়িয়ে আছে সিফাত। তার মনে হাজারো প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরও সে কোথায় পাবে জানে না, কিন্তু তাকে সব প্রশ্নের উত্তর জানতে হবে। সায়রা আজ ভার্সিটিতে যায়নি। সায়রা সিফাতের রুমের সামনে এসে দরজা নক করে। ভিতরে আয় বোনো। সায়রা নিরিবিলি হেঁটে রুমের ভিতরে প্রবেশ করে। রুমে ঢুকে চারপাশটা একবার চোখ বুলিয়ে নেয়। সায়রা এই রুমে অনেকদিন আসে না। মূলত ভাই নেই বলেই এখানে আসে না। চোখ ভিজে ওঠে সায়রার। নিজেকে সামলে বেলকনিতে যায়। দেখে তার ভাই বেলকনির রেলিং ধরে দূর আকাশের দিকে তাকিয়ে আছে। সায়রা গিয়ে ভাইয়ের পাশে দাঁড়ায়। সিফাত গম্ভীর কণ্ঠে বলে, বোনু, কি হয়েছিল সেদিন? আমাকে সবটা বল। কিচ্ছু লুকাবে না আমার থেকে। তুই যা যা জানিস আমাকে সব বল। ভাইয়ের গম্ভীর কণ্ঠ শুনে সায়রা আঁতকে ওঠে। সায়রা খুব করে বুঝতে পারছে সামনে অনেক ঝড় আসতে চলেছে। সায়রাকে চুপ থাকতে দেখে সিফাত সায়রার দিকে তাকিয়ে বলে, কি হলো বোনু, তুই চুপ করে আছিস কেন? সায়রা চমকে ভাইয়ের দিকে তাকায়। ভাইয়া, আমি যা যা জানি তোমাকে সব বলবো। একটা বিষয় কি জানো? কি? আমাদের অজানা অনেক সত্য লুকিয়ে আছে, যেগুলো আমি তুমি কেউই জানি না। আমাদের সেই সব খুঁজে বের করতে হবে। বোনের কথায় সিফাত অবাক হলেও সেটা প্রকাশ করে না। সায়রা আবারও বলতে শুরু করে, সময়টা 22 সালের নভেম্বর মাসের 21 তারিখ। আব্বু আম্মু দুজনে একটা কাজে বের হয়েছিল। সেটা কি কাজ আমি জানি না, মূলত আমাকে বলেনি। আমি ভাবছি আব্বু একজন জার্নালিস্ট, সেজন্য কোনো ইম্পর্টেন্ট কাজে গেছে। আম্মুকেও সাথে নিয়েছে। আমি যেতে চাইলেও আমাকে নেয়নি। নিলে হয়তো তাদের মতোই আমিও সেদিন মা। সিফাত সায়রার মুখ চেপে ধরে বলে, খবরদার বোনো, আজ যা বলছিস আর কখনো মুখেও আনবি না। এই পৃথিবীতে তুই ছাড়া যে আমার কেউ নেই। আমরা দু ভাই বোন একসাথে বাঁচবো। সায়রা ডুকরে কেঁদে ওঠে।
সিফাত বনিচে বুকের সাথে চেপে ধরে। সায়রা কান্না থামালে সিফাত ফের বলে। তারপর কি হয়েছিল বোনো? সায়রা নিজেকে স্বাভাবিক করে বলে। তখন সন্ধ্যা 6টা বাজে। আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম। চাচা চাচি দুজনেই রুমেই ছিল। নিধি নুডলস রান্না করতে কিচেনে গিয়েছিল। তখন কলিং বেলের শব্দ হয়। আমি রিমোট রেখে গিয়ে দরজা খুলি। দরজার সামনে পুলিশ দাঁড়িয়ে থাকতে দেখে আমি চমকে যাই। অবাক হয়ে জিজ্ঞেস করি, আপনারা? জি ম্যাডাম, এটা কি জার্নালিস্ট মাহমুদ রহমানের বাড়ি? হ্যাঁ, কেন, কি হয়েছে? জোরে জোরে কথার আওয়াজ পেয়ে চাচা চাচি দুজনে বাইরে বেরিয়ে আসে। দরজায় পুলিশ দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বলেন, অফিসার, আপনারা এখানে? কিছু কি হয়েছে? জি, আমরা মাহমুদ রহমানের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। পুলিশ অফিসারের কথা শুনে আমি চিৎকার করে উঠি। সেখানেই আমি জ্ঞান হারাই। জ্ঞান ফেরার পর জানতে পারি আব্বু আম্মুর ডেড বডি খুঁজে পাওয়া যায়নি। পুলিশ তদন্ত করে বলেন, যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেখানে আমাদের গাড়ি ছিল, গাড়িটা খাদে আটকে ছিল। তাই ভিত্তিতে পুলিশ অনুমান করেন আব্বু আম্মু আর বেঁচে নেই। সায়রা কেঁদে ওঠে। সিফাতও কাঁদছে, তবে শব্দবিহীন। সেহেরিশ ভার্সিটি থেকে বাসায় ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও বাসা থেকে বের হয়। সন্ধ্যার পর বাসায় ফেরে সেহেরিশ। ড্রয়িং রুমে বসে আছেন রফিক মির্জা ও সরলতা মির্জা। সেহেরিশ আসলে সরলতা মির্জা বলেন, আয় বাবা, এখানে এসে বস। সেহেরিশ মায়ের কথা অনুযায়ী মার পাশে বসে। রফিক মির্জা ছেলের পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, সেহরিস, তুই কি সিদ্ধান্ত নিলি বাবা? বাবার কথায় সেহেরিশ তার দিকে তাকায়। কিছুক্ষণ নীরব থেকে বলে, তুমি যা বলবে তাই হবে বাবা, আমি নির্বাচনে দাঁড়াবো। ছেলের কথায় মুখে হাসি ফুটে ওঠে রফিক মির্জার। রাতের ডিনার শেষ করে নিজের রুমে যায় সেহেরিশ। ক্লাসে কিছু পড়া আছে, সেগুলো শেষ করার জন্য টেবিলে বসে। অনেকদিন পর নিজের বাসার খাবার টেবিলে খেতে বসেছে সিফাত। তার পাশে সায়রা বসেছে। নিধি ও আতিয়া রহমান খেতে বসেছে। জেসমিন বেগম নিজ হাতে আজ রান্না করেছেন সিফাতের পছন্দ মতো। সায়রা সবকিছু দেখে মনে মনে তাচ্ছিল্যেও হাসে, কিন্তু মুখে প্রকাশ করে না। জেসমিন বেগম সবার প্লেটে খাবার বেড়ে দিলে যে যার মতো খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ে। সিফাত খাবার টেবিলে একটা কথাও বলেনি। মুখ বুজে খাওয়া শেষ করে টেবিল থেকে উঠে নিজের রুমে চলে যায়। একে একে সবাই খাবার টেবিল থেকে উঠে পড়ে। সায়রা সকালে ঘুম থেকে ফ্রেশ হয়ে নিচে নামে। নিজের জন্য আর ভাইয়ের জন্য চা করে আবার উপরে চলে আসে। সিফাত বিছানায় শুয়ে আছে। দরজা ভিড়ানো ছিল বিধায় দরজা নক না করেই সায়রা রুমে প্রবেশ করে বলে, ভাইয়া, তুমি কি জেগে আছো নাকি ঘুমিয়ে আছো? জেগে আছি বোনো। বলে উঠে বসে। সায়রা ভাইয়ের দিকে চায়ের কাপ এগিয়ে দেয়। দু ভাই বোন চা শেষ করে। ভাইয়া, আজ তুমি আমাকে ভার্সিটিতে দিয়ে আসবে? বোনের আবদার শুনে সিফাত মৃদু হেসে বলে, আচ্ছা, দিয়ে আসবো। ভাইয়ের কথা শুনে সায়রা খুশি হয়ে জড়িয়ে ধরে। বোনের হাসি মুখ দেখে সিফাত হালকা হাসে। সকাল 9টা। সায়রা ভার্সিটিতে যাবার জন্য তৈরি হয়েছে। নিধি আগেই চলে গেছে। সিফাত আর সায়রা দুজনে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। সিফাত বাইক নিয়ে বেরিয়েছে। টানা 30 মিনিট পর নির্ধারিত গন্তব্যে পৌঁছায় দুজন। সিফাত বাইক পার্ক করতে যায়। সায়রা ক্যাম্পাসে দাঁড়িয়ে ভাইয়ের জন্য অপেক্ষা করছে। একটু পর সিফাত ফিরে আসে, কিন্তু সিফাতের পাশের ব্যক্তিকে দেখে সায়রা চমকে ওঠে। দুজনে গল্প করতে করতে সায়রার দিকে এগিয়ে আসছে। যত সায়রার দিকে এগিয়ে আসছে তত ঘামছে সায়রা। ভয়ে বারবার শুকনো ঢোক গিলছে। বনু, এটা হচ্ছে আমার বন্ধু সেহরিশ। সায়রা চমকে ওঠে ভাইয়ের কথা শুনে। মনে মনে বলে, দুনিয়ায় কি ছেলের অভাব পড়ছিল ভাইয়া? এই লোকটাকেই তোমার বন্ধু বানাতে হলো? সায়রাকে চুপ থাকতে দেখে সিফাত ফের বলে, বনু, কি হয়েছে? এভাবে চুপ করে আছিস কেন? ভাইয়ের কথায় ভাবনার ছেদ পড়ে সায়রার। ভদ্রতার খাতিরে মৃদু হেসে বলে, হাই ভাইয়া। সেহেরিশ এতক্ষণ চুপ করেছিল, দু ভাই বোনের কথা শুনছিল। মেয়েদের কাছ থেকে সবসময় 100 হাত দূরে থাকে সেহেরিশ, কিন্তু এখন বন্ধুর জন্য পারছে না। হাই, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোরা তো একই ভার্সিটিতে পড়িস, আমার বোনটার একটু খেয়াল রাখিস। অবশ্যই। তৎক্ষণাৎ সায়রা সিফাতকে বলে নিজের মতো ক্লাসরুমের দিকে হাঁটা ধরে। সেহেরিশ আর সিফাত দুজনের পরিচয় হয় বছর 3 আগে, যখন সিফাত বাসা থেকে বেরিয়ে আসছিল। এই 3টা বছরে সেহেরিশের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয়। সেখান থেকে বন্ধুত্ব। সিফাত, সেহেরিশ আর রাফি 3 জনের বন্ধুত্ব অন্য সবার থেকে আলাদা। এই 3 বছরে সিফাত কারোর সাথে যোগাযোগ করেনি রাগ অভিমান করে। নিজের কলিজার টুকরা বোনের সাথেও না। সায়রা ক্যাম্পাস থেকে সোজা ক্লাসরুমে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সায়রা ভেবে পাচ্ছে না এভাবে লুকিয়ে কতদিন সে নিজেকে আড়াল করে রাখবে। সায়রার ভাবনার মাঝেই শিলা, হীরা, রিপা এসে দাঁড়ায় সায়রার পাশে। সায়রাকে কিছু ভাবতে দেখে হীরা
গুতা দিয়ে বলে, আমাদের সায়ু বেবি কি এমন ভাবছে শুনি? হ্যাঁ, আমরা যে তার পাশে এসে দাঁড়িয়েছি সে খেয়াল আছে তো? সায়রা তাকিয়ে এক নজর দেখে সবাইকে, কিন্তু কিছু বলে না। সায়রাকে চুপ থাকতে দেখে শিলা বলে, বুঝলাম না, সায়ু বেবি এত চুপচাপ কেন? কিছু কি হয়েছে তোর? কিছুটা সিরিয়াস হয়ে। বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে দেখে সায়রা হালকা হেসে বলে, কিছু নাই আর, তোরা অযথা টেনশন করছিস। তাদের কথার মাঝেই ক্লাসে স্যার চলে আসে। সবাই যে যার মতো তাদের সিটে বসে পড়ে। সায়রা ভার্সিটি থেকে বাসায় ফিরে ফ্রেশ হয়ে ছাদে চলে যায়। কয়েকদিন হলো ছাদে আসে না। জীবনের সাথে লড়াই করতে করতে হাঁপিয়ে উঠেছে। নিজের জীবনের প্রতি বিরক্ত হয়ে গেছে সায়রা। 2 দিন হলো সিফাত এসেছে। আবারও নতুন করে জীবনের মানে খুঁজে পেয়েছে। ইদানিং প্রচুর শীত পড়ছে। শীত তো পড়ছেই, তার সাথে অনেক বাতাস হচ্ছে। আজ আকাশে রোদ ওঠেনি। হালকা একটু রোদ উঠেই আবারও চারপাশ অন্ধকার হয়ে যায়। কুয়াশায় ঢাকা পড়ে গেছে চারদিকে। দেখে মনে হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে। এতে যেন আরো বেশি শীত লাগছে। সায়রা গায়ে শাল জড়িয়ে নিরিবিলি দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর সায়রার পাশে এসে দাঁড়ায় নিধি। নিধির গায়ে সোয়েটার পরে এসেছে। শীতকালে নিধির একটু বেশি শীত লাগে। মাথায় টুপি পরে চোখ মুখ ঢেকে এসেছে। নিধি শীতে কাঁপতে কাঁপতে বলে, কিরে এই শীতে ছাদে দাঁড়িয়ে আছিস কেন? যা বাতাস হচ্ছে এখানে টিকে থাকা যায়? আমার তো দাঁড়িয়ে থাকতেই কষ্ট হচ্ছে। একটু পর সন্ধ্যা নেমে আসবে। তাহলে চলো যাওয়া যাক। কোথায় যাবি? অবাক হয়ে জিজ্ঞেস করে নিধি। নিধির অবাক হওয়া দেখে সায়রা বলে, তুমিই তো বললে নিচে যাবে, তোমার না খুব শীত লাগছে? এখনই বলে যদি ভুলে যাও তাহলে হবে কি করে আপু? ভ্রু নাচিয়ে নিজের কাণ্ডে নিজেই বোকা বনে যায় নিধি। দুজনে হাসতে হাসতে ছাদ থেকে নেমে আসে। শেহরিশ অনেকক্ষণ যাবৎ ল্যাপটপে কি যেন করছে। খুব মনোযোগ দিয়ে কাজটা করছে। মাঝে মাঝে বিরক্তিতে কপাল কুঁচকে যায়। হঠাৎ তার ফোনে একটা কল আসে। শেহরিশ কলটা রিসিভ করে এক হাতে ফোন কানে নেয়, আরেক হাতে ল্যাপটপ চাপছে। শেহরিশ কিছুক্ষণ ওভাবেই কথা বলে কেটে দেয়। অনেক রাত, সাথে শীত, সব মিলে পরিবেশটা অন্যরকম। শীতের সময় সবাই একটু তাড়াতাড়ি কম্বলের নিচে চলে যায়। শেহরিশও তার ব্যতিক্রম না। বাকি কাজটুকু ফোনে করবে বলে শুয়ে পড়ে। অন্ধকার রুমের ভিতর দাঁড়িয়ে আছে এক যুবক। কালো জ্যাকেট দ্বারা পুরো শরীর ঢাকা। শুধুমাত্র তার চোখ দুটো দেখা যাচ্ছে। যুবকের সামনে 5-6 জন লোক দাঁড়িয়ে আছে। একইভাবে তাদের শরীরও ঢাকা। কোন একটা বিষয় নিয়ে সকলে আলোচনা করছে। সবাইকে নেতৃত্ব দেওয়া লোকটার ঠোঁটে রহস্যময় হাসি। কুয়াশা মাখা ভোর। ঘড়ির কাঁটার টিকটক শব্দে জানান দিচ্ছে ভোর 5টা বাজে। চারদিকে আজানের শব্দে মুখরিত। মধুর কণ্ঠে মসজিদের মুয়াজ্জিন আজান দিচ্ছেন। প্রতিদিনের মতো আজও শেহরিশ ঘুম থেকে উঠে পড়ে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে অজু করে মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্য দিনের মতো আজও কুয়াশায় চারপাশ ঢেকে আছে। কিন্তু অন্য দিনের মতো চারপাশ অন্ধকার হয়ে নেই। সূর্যিমামা তার কিরণে চারপাশ আলোকিত করে রেখেছে। শীতের সকালে মিষ্টি মিষ্টি রোদ খুব ভালো লাগে সকলের। সায়রা সকাল সকাল ঘুম থেকে উঠে বই নিয়ে ছাদে চলে আসে। আজ থেকে ভার্সিটিতে শীতের ছুটি শুরু হবে। বর 1 জানুয়ারি থেকে যেতে হবে। আর কদিন পরই নতুন ইয়ার। চারদিকে উৎসবের আমেজ। বর্তমানে ফেসবুকে ঢোকার অবস্থা নেই। সবাই 31st নাইট নিয়ে খুব এক্সাইটেড। কিন্তু এসবের কিছুতেই মাথা ব্যথা নেই সায়রার। সায়রা এসব একদম পছন্দ করে না। তবে দূরে কোথাও ঘুরতে যাওয়া খুব শখের। গত কয়েক বছর হলো কোথাও ঘুরতে যায় না। সবকিছু সাইডে ফেলে পড়ায় মনোযোগ দেয় সায়রা। সায়রা পড়ায় এতটাই বিভোর যেটা পাশে এসে কেউ একজন দাঁড়িয়েছে সেটা বুঝতে পারে না। সিফাত দাঁড়িয়ে বোনের পড়া দেখছে। সায়রা পড়তে পড়তে হঠাৎ নজর পড়ে সিফাতের উপর। ভাইয়া তুমি কখন আসলে? মিনিট 5 হবে। ও, কিছু কি বলবে? না, দেখতে আসলাম আমার বোনটা কি করছে। আচ্ছা ভাইয়া, কাল রাতে তুমি কোথায় ছিলে? তোমার রুমে গিয়েছিলাম, কিন্তু তোমাকে পাইনি। কিছু কাজ ছিল, সেটা করতে গিয়েছিলাম। সায়রা তেমন কিছু বলে না। সায়রা এখন বুঝতে শিখেছে। সেজন্য ব্যাপারটা আর ঘাটে না। সময় হলে তার ভাই তাকে সব বলবে। বনু, 8টা বাজতে চললো, তুই ভার্সিটি যাবি না? হ্যাঁ ভাইয়া যাব। পড়তে পড়তে খেয়াল ছিল না কয়টা বাজে। সায়রা আসি বলে ছাদ থেকে নেমে নিজের রুমে চলে যায়। সকালের খাবার খেয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আজও সিফাত সায়রাকে ভার্সিটিতে পৌঁছে দিচ্ছে। বনু,
তোকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ ভাইয়া বলো। তুই আগে কখনো বোরকা পরতি না তো? হঠাৎ করে বোরকা পরছিস, বিষয়টা অন্যরকম লাগছে না? কিছু কি হয়েছে? তেমন কিছু না ভাইয়া, হঠাৎ করে মনে চাইলো তাই পড়লাম, এর বেশি কিছু না। সিফাত আর কথা বাড়ায় না। 4 বান্ধবী ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। সায়রার হঠাৎ করে এমন বোরকা পরে আসায় বিষয়টা অনেকেই কেমন একটা দৃষ্টিতে দেখছে সায়রাকে। সেসবে পাত্তা দেয় না সায়রা। লোকে কি বলল তাতে কিচ্ছু যায় আসে না সায়রার। ক্লাসের সময় হয়ে যাওয়ায় ক্লাসে চলে যায় সবাই। আজ তেমন ক্লাস হয় না, শুধুমাত্র প্রথম ক্লাসটাই হয়েছে। যে যার মতো চলে যাচ্ছে। সায়রারা 4 বান্ধবী মিলে ঠিক করে আজ ঘুরতে বের হবে। আর কবে হবে ঠিক নেই, নতুন বছরে সবার দেখা হবে সবার। 4 দিন ঘুরে ফিরে বাসায় ফেরে দুপুর 2টায়। আতিয়ার রহমানের ছোটখাটো একটা বিজনেস আছে। সেটা কিসের বিজনেস সিফাত জানে না, শুনলে বলে তোর না জানলেও চলবে। কিন্তু আজকে সিফাত সিদ্ধান্ত নিয়েছে আজ যে করেই হোক জেনেই ছাড়বে। সন্ধ্যায় ড্রয়িং রুমে বসে পেপার পড়ছেন আতিয়ার রহমান। সিফাত হেঁটে এসে চাচার অপোজিট সোফায় বসে। কিছুক্ষণ চুপ থেকে হালকা কেশে বলে, চাচা। হঠাৎ কারোর কথা শুনে চমকে ওঠেন আতিয়ার রহমান। সামনে সিফাতকে দেখে বলেন, তুই কি কিছু বলবি? চাচার চমকানো মুখ দেখে মনে মনে হাসে সিফাত, সেটা বাইরে প্রকাশ করে না। চাচা, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল। আমি যা যা শুনবো তার সঠিক উত্তর দিবেন, কোনো ভুলিতা ছাড়াই। সিফাতের কথায় ভরকে যান আতিয়ার রহমান। তিনি আমতা আমতা করে বলেন, আমি মিথ্যা কেন বলবো তোকে? আচ্ছা বেশ। চাচা, আপনার কিসের বিজনেস আছে? সিফাতের কথায় যারা আকাশ থেকে পড়েন আতিয়ার রহমান। তিনি বলেন, হঠাৎ এ কথা শুনছিস যে? কিছু কি হয়েছে? আমি বলছি না কোনো ভনিতা ছাড়াই বলবেন, যেটা বলছি তার উত্তর দিন। আমার ব্যাপারে নাক গলাতে হবে না তোকে। তুই তোর ব্যাপারে নিয়ে ভাব, আমারটা না ভাবলেও চলবে তোকে। চাচা, আপনি হঠাৎ রুক্ষভাবে কথা বলছেন কেন? আর আমার কথাটা এভাবে এড়িয়ে যাচ্ছেন কেন? আপনি কি খারাপ কোনো কাজ করেন চাচা? সিফাতের কথায় শুকনো ঢোক গিলেন তিনি, ঘামতে শুরু করেন। চাচা, আপনি ঘামছেন কেন? কি হয়েছে, শরীর খারাপ লাগছে নাকি? তেমন কিছু না সিফাত, আসলে হঠাৎ করে বুকের ব্যথা করছে। আমি এখন রুমে যাচ্ছি, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। বলে সোফা থেকে উঠে নিজের রুমে চলে যান। চাচার যাওয়ার পানে তাকিয়ে থেকে আবার হেসে উঠে। তার যা বোঝার বুঝে গেছে, তার ধারণাটা ঠিক, অনেক বড় রহস্য সামনে আসতে চলেছে। সিরিসের খালাতো ভাই বোনেরা এসেছে বেড়াতে। শীতের ছুটিতে সবাই অনেক মজা মাস্তি করে। এই সময়টা অন্য সময় থেকে খুব আলাদা। এই ডিসেম্বর মাসে সকলে এক জায়গায় হয়। সিরিসের চাচাতো ভাই বোনেরা একসাথে হয়েছে। শুধু তার ফুপিমণির 2 ছেলে মেয়ে এখনো আসেনি, 2 দিন পর আসবে তারা। সায়রা পা টিপে টিপে নিধির রুমের সামনে এসে দাঁড়ায়। নিধির রুমের ভেতর ফিসফিস করে কথা বলার শব্দ শোনা যায়। সায়রা খুব সতর্কতা অবলম্বন করে রুমের ভেতরে ঢোকে। কথার আওয়াজটা বেলকনি থেকে আসে। সায়রা গুটি গুটি পায়ে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। সামনে নিধির মতো কাউকে দাঁড়িয়ে ফোনে কথা বলতে দেখে তার পিছনে গিয়ে দাঁড়ায়। পিছন থেকে ফোন কেড়ে নিয়ে বলে, বাহ আপু বাহ, তুমি লুকিয়ে লুকিয়ে প্রেম করছো অথচ আমাকে বলনি, এতটা খারাপ তুমি? বলে গাল ফুলিয়ে দাঁড়ায়। হঠাৎ কেউ ফোন নেওয়ায় চমকে ওঠে মেয়েটা। ঘুরে দাঁড়ায় সে। সামনে সায়রাকে দেখে চুপ হয়ে যায় মেয়েটা। সায়রা ভূত দেখার মতো চমকে ছিটকে দূরে সরে যায়। নিশাত আপু তুমি? হ্যাঁ। সরি নিশাত আপু, আমি আসলে বুঝতে পারিনি, তুমি কখন আসলে? এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে সায়রা। ইটস ওকে সায়রা, ভুল তো সবাই করে, কেউ জেনে করে কেউ না জেনে। আমি কিছু মনে করিনি। সায়রা আর নিশাতের ফোন দিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। নিশাত হলো নিধির বেস্ট ফ্রেন্ড। নিধির সাথে এসেছে একটা কাজে। সন্ধ্যা হয়ে যাওয়ায় বাসায় ফিরতে পারেনি। সায়রা ভাবতে ভাবতে নিজের রুমে চলে আসে। একটু আগে কি করছে সেটা ভেবেই হেসে উঠ। দেখতে দেখতে 2টা দিন কেটে যায়। সবাই সবার মতো চলছে। ডিসেম্বর মাস প্রায় শেষ হতে চলল। সিফাত আসার পর থেকে চাচা চাচি অন্যরকম হয়ে গেছে। কেউ দেখলেই ভাববে তাদের মতো পৃথিবীতে আর ভালো মানুষ কেউ নেই। মাঝে মাঝে সায়রা খুব অবাক হয় এদের আচার ব্যবহার দেখে। সায়রা আর নিধি দুজনে সোফায় বসে চিপস খাচ্ছে আর টিভিতে কার্টুন দেখছে। নিধি কিছুতেই কার্টুন দেখবে না। সায়রা কার্টুন দেখবে বলে জেদ ধরে বসে আছে। সায়রার হাতে রিমোট বিধায় কিছু করতে পারছে না। নিধি মুখ ফুলিয়ে বসে আছে। নিধিকে দেখে সায়রা মিটিমিটি হাসছে। সায়রার হাসি দেখে তেলে বেগুনের জ্বলে ওঠে নিধি। সায়রা, কাজটা কিন্তু ভালো হচ্ছে না। সায়রা কিছু বলতে যাবে, ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। সায়রা একটা হাসি দিয়ে দরজা খুলতে চলে যায়।
দরজা খুলে সায়রা অবাক তাকায়। দরজার সামনে থাকা মানুষটাও সায়রার দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে, একে অপরের দিকে বিস্মিত হয়ে চেয়ে থাকে। সিফাত দুজনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিজেও অবাক হয়। সেহরিশ, কি হলো তোদের? সিফাতের কথায় সেহরিশের মনে পড়ে যায় কিছুক্ষণ আগের কথা, যখন 3 বন্ধু মিলে বাইরে বেরিয়েছিল। আমার সাথে যাবি এক জায়গায়? হঠাৎ করে কোথায় নিয়ে যাবি আমাদের? সারপ্রাইজ, যেখানে নিয়ে যাব তোরা সেখানেই যাবি, কিন্তু কোনো প্রশ্ন করবি না। রাফি আর সেহরিশ মাথা নেড়ে সায় দেয়। সিফাতের কথা অনুযায়ী চলে আসে এখানে। এটা যে সিফাতের বাসা সেটা কেউই জানতো না, সেহরিশও না। সিফাতের কথায় ভাবনার ছেদ ঘটে। সেহরিশ, আর ইউ ওকে? সিফাত, এটা কি তোদের বাড়ি? সিফাত মাথা ঝাঁকিয়ে মুচকি হেসে হ্যাঁ বলে। হোয়াট? সেহরিশের কথায় আশ্চর্য হয়ে যায় সিফাত, সাথে রাফিও। বাইরে এত শব্দ শুনে জেসমিন বেগমও চলে আসেন। সায়রার দেরি হচ্ছে দেখে নিধিও আসে। জেসমিন বেগম দরজার সামনে সেহরিশকে দাঁড়িয়ে থাকতে দেখে হাসি মুখে বলেন, আরে বাবা, তুমি নিশ্চয় আবার সেই জন্য এসেছো? চাচির কথা মাথার ওপর দিয়ে যায় সিফাতের। কি যাতা বলছে? জেসমিন বেগমের কথায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায় সেহরিশ। কি হলো বাবা, তুমি চুপ করে আছো কেন? আমি ঠিক বলছি না, বলো। জাস্ট শাট আপ চাচি, আপনি কি বলছেন এসব? আর সেহরিশ কি আপনাদের চেনে? হ্যাঁ, আন্দাজে কোনো কথা না বলাই ভালো। আর সেহরিশ, তুই কি আগে আমাদের বাড়ি আসছিস? সেহরিশ চুপ করে আছে। সায়রার নিধি একপাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। নিধি তো ভয়ে কাঁপতে শুরু করেছে। সায়রা স্ট্যাচু হয়ে গেছে, যার জন্য এতদিন বোরকা পরে চলাচল করছে, যে পরিস্থিতিতে পড়বে না বলে সতর্ক হয়ে চলছে, এখন সেই পরিস্থিতি কিভাবে সামলাবে সে? সেহরিশ এখনো গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে। সিফাত এসব আর সহ্য করতে পারছে না। আসার পর থেকে একের পর এক লেগেই আছে। সিফাত সেহরিশকে নিজের দিকে ঘুরিয়ে বলে, সেহরিশ, সত্যি করে বল, কি হয়েছে? তুই কি আমার চাচিকে আগে থেকে চিনিস? হ্যাঁ, এনাদের সবাইকে আমি খুব ভালো করেই চিনি। কি বলছিস এসব তুই? কিন্তু কিভাবে? সেহরিশ সেদিনের ঘটনা খুলে বলে সিফাতকে। সব শুনে সিফা রাগী দৃষ্টিতে জেসমিন বেগমের দিকে তাকায়। জেসমিন বেগম শুকনো ঢোক গিলেন, আমতা আমতা করে বলেন, তুই যা ভাবছিস তা নয় সেহরিশ, এখানে অনেক কাহিনী আছে। আর একটা কথাও না চাচি, যা হয়েছে সব ভুলে যাও। সেহরিশ আর রাফি আমার বন্ধু, তাদের যেন আপ্যায়নের কোনো ত্রুটি না হয়। আমি ওদেরকে নিয়ে আমার রুমে যাচ্ছি। বনু, আমার রুমে 2 কাপ চা দিয়ে যাস। হ্যাঁ। সিফাত নিজের রুমের দিকে হাঁটা ধরে। সিফাতের পিছন পিছন রাফি আর সেহরিশও যায়। সেহরিশ যাওয়ার পথে একবার সায়রার দিকে তাকায়। সায়রা সেহরিশের দিকেই তাকিয়েছিল। হঠাৎ সেহরিশের তাকানোয় দুজনের চোখাচোখি হয়ে যায়। সায়রা দ্রুত চোখ সরিয়ে নেয়। সিফাতের রুমে 3 বন্ধু আড্ডা দিচ্ছে। সেহরিশ একটু কম কথা বলছে, রাফি একটু বেশি কথা বলছে। রাফি অনেক চঞ্চল প্রকৃতির ছেলে, হাসি ঠাট্টা করতে খুব পছন্দ করে। সায়রা ট্রেতে করে চা বিস্কিট নিয়ে আসে। দরজার সামনে যেতে ইতস্তত বোধ করে। সায়রা এক খাট দিয়ে দরজা নক করে। ভাইয়া আসবো? হ্যাঁ বনু, আয়। সায়রা মাথায় ঘুমটা দিয়ে পা টিপে টিপে এগিয়ে যায় রুমের ভিতর। টেবিলের উপর ট্রে রেখে বলে, ভাইয়া রেখে গেলাম, খেয়ে নিও তোমরা। সায়রা দ্রুত বেরিয়ে আসে রুম থেকে বেরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আজ আর রুম থেকে বের হবে না ভাবে। এরা যাবার পরই আবার বাইরে আসবে। সিফাত সাফ সাফ জানিয়ে দিয়েছে রাতের ডিনার না করিয়ে যেতে দেবে না। সেহরিশের ইচ্ছা না থাকা সত্ত্বেও থেকে যেতে হচ্ছে। বন্ধুর কথা ফেলে দেবে কি করে? জেসমিন বেগম বকতে বকতে রান্না করছেন। যা মুখে আসছে তাই বলছেন তিনি। একা একা সব করছেন বলে কষ্ট হয়ে যাচ্ছে তার। সেজন্য সায়রাকেও বলতে বাদ দিচ্ছেন না। তিনি বকতে বকতে রান্না শেষ করেন। রাতের ডিনার করে সেহরিশ আর রাফি দুজনেই চলে যায়। সন্ধ্যায় আতিয়ার রহমান বাসায় এসে সেহরিশকে দেখে চমকে যান। কিছু বলতে গেলে জেসমিন বেগম ইশারায় থামিয়ে দেন। সেজন্য তিনি কিছু বলেন না। হাসি মুখে দুজনের খাতির যত্ন করতে বলেন স্ত্রীকে। আতিয়ার রহমান মনে মনে ছক কষেন। রাতে বিছানায় শুয়ে শুয়ে ফেসবুকিং করছে সায়রা। তখন সায়রার ফোনে একটা SMS এর নোটিফিকেশন আসে। সায়রা নোটিফিকেশনে চাপ দিয়ে দেখে শিলা SMS দিছে। সায়রা মাথায় দুষ্টবুদ্ধি নিয়ে SMS সিন করে। শিলার SMS দেখে সায়রা আরও বেশি টাসকি খায়। সে মনে মনে যা যা ভাবছিল আর সেটাই হয়ে গেল। শাই বেবি, কালকে আমাদের বাসায় একটু আসবি? আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। আম্মু বারবার করে তোকে আসতে বলেছে, প্লিজ না করবি না বেবি। শিলাকে পাত্রপক্ষ দেখতে আসবে কথা, কিন্তু সে যেতে পারবে না। সেদিনের সেই ঘটনাটা আজও সায়রার মনে গেঁথে আছে, সেটা ভুলতে পারেনি। সায়রা রিপ্লে না পেয়ে শিলা আবার কল করে। ফোনের রিংটোনের শব্দে ভাবনার ছেদ পড়ে সায়রার।
কলটা রিসিভ করে কানে নেয় ফোন। শাই বেবি, কিছু বলছিস না কেন? তুই কি আসবি না? দোস্ত, কিছু মনে করিস না প্লিজ, আমি যেতে পারবো না। সেদিনের কথা তো তুই জানিসই, এসবের মাঝে নিজেকে আর জড়াতে চাই না। প্লিজ শাই বেবি, না করিস না। আমি সবটা তো জানি, তোকে তো সামনে যেতে বলছি না, শুধুমাত্র আমাকে একটু সাহস দেওয়ার জন্য আয় প্লিজ। আমাকে তৈরি করে দিবি, এতেই হবে জানো। আচ্ছা আসবো, বাট পাত্রপক্ষ আসার আগে আমি চলে আসবো। ওকে ডিয়ার শাই বেবি, আপনি যা বলবেন তাই হবে। শিলা হাসি মুখে কল কেটে দেয়। সায়রা ঘুমানোর জন্য প্রস্তুতি নেয়। সকাল 7টা। সায়রা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের হালকা পাতলা নাস্তা করে বের হয় শিলাদের বাসার উদ্দেশ্যে। সিফাত বলছিল ড্রপ করে দেবে, কিন্তু সায়রা না করে। সে রিক্সা বা সিএনজি নিয়ে যেতে পারবে। সিফাতের তাড়া থাকায় আর জোর করে না, বোনকে সাবধানে যেতে বললে নিজেও চলে যায়। সায়রা আগে 2বার শিলাদের বাসায় এসেছে, সেজন্য আসতে আর কোনো অসুবিধা হয়নি। রিক্সা নিয়ে সোজা এখানে চলে এসেছে। রিক্সার ভাড়া মিটিয়ে বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়িটা একতলা বিশিষ্ট, বেশ বড়সড়ই। শিলার কোনো ভাই না থাকায় বাড়িটা আর বড় করেনি। ভাবতে ভাবতে সায়রা কলিং বেল বাজায়। দরজা খুলছে না দেখে সায়রা আবারও বেল বাজাতে যায়। ঠিক তখনই দরজা খুলে যায়। সায়রা হাসি মুখে কিছু বলতে গিয়ে থেমে যায়, কারণ তার সামনে আর কেউ নয়, স্বয়ং সেহরিশই দাঁড়িয়ে আছে। দরজায় সেহরিশকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায় সায়রা। মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে আসে, আপনি? তুমি? দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আমারও সেম প্রশ্ন, আপনি এখানে কেন? বাই এনি চান্স আজকেও কি পাত্রী দেখতে আসছেন? সেহরিশ এতক্ষণ অবাক হলেও সায়রার শেষের কথাই রেগে যায়। রেগে গিয়ে বলে, স্টপ ইট। সেহরিশের কথায় চুপসে যায় সায়রা। দরজা খুলতে গিয়ে এত দেরি হচ্ছে দেখে শিলাও চলে আসে সদর দরজায়। এসে দুজনকে কথা বলতে দেখে বলে, ভাইয়া তুমি কি সায়রাকে চেনো? শিলার মুখে ভাইয়া ডাক শুনে জিভে কামড় খায় সায়রা। আমতামতা করে সেহরিশের দিকে তাকিয়ে বলে, সরি ভাইয়া। সায়রা শিলার হাত ধরে টেনে ভিতরে নিয়ে যায়। কিচেনে গিয়ে শিলার আম্মুর সাথে কথা বলে। শিলার আম্মু শিলাকে ওর রুমে নিয়ে যেতে বলে। সায়রাকে নিয়ে ওর রুমে যায় শিলা। রুমে এসে টেবিলের উপর ব্যাগ রেখে শিলাকে বলে, এই শিলু বেবি, শেহরিশ ভাইয়া তোর কি হয় রে? শেহরিশ ভাইয়া আমার বড় কাকুর ছেলে, আমাদের সবার সিনিয়র বড় ভাই। তুই ভাইয়াকে কিভাবে চিনিস? অবাক হয়ে জিজ্ঞেস করে শিলা। সেদিন যে পাত্রপক্ষ নিধি আপুকে দেখতে গিয়েছিল, পরে সেখানে আমাকে আর আপুকে দেখে সিন ক্রিয়েট হয়েছিল, সেই পাত্রপক্ষই হলো শেহরিশ ভাইয়ারা। সব শুনে শিলা অবাক হয়। সায়রা আবারও বলে, আরেকটা কথা শুনবি? কি? আমার ভাইয়ার বন্ধু শেহরিশ ভাইয়া। তোর ভাইয়া মানে? নাম কি ভাইয়ার? সিফাত। কি বলিস? তোর ভাই সিফাত? ও নো, সব দেখছি গড়বড় লাগছে আমার কাছে। তাহলে বড় কাকি তোকে দেখলে তো বিষয়টা অন্যদিকে চলে যাবেন। বাদ দে, সময়ই দেখা যাবে। আয়, তোকে আগে গুছিয়ে সাজিয়ে দিই। এমন করে সাজাবো দুলাভাই চোখ সরাতেই পারবে না। শিলা লজ্জায় মাথা নুইয়ে নেয়। শিলার আম্মু পারভিনা বেগম সায়রাকে নিচ থেকে ডাক দেন। ডাক শুনে সায়রা নিচু নেমে আসে। প্রথমেই সায়রার সোফায় নজর পড়ে। সেখানে দুজন মহিলা বসে আছেন। একজনকে সায়রা চেনে, তিনি সেহরিশের মা। আরেকজনকে সায়রা চেনে না। সায়রা হেঁটে কিচেনে চলে যায়। এসেছিস মা? সায়রার হাতে কিছু নাস্তা দিয়ে বলেন, সায়রা মা, এগুলো তুই আর শিলা মিলে খাস। আর এই 2 কাপ চা তোর ওই আন্টিদের দিয়ে দে তো মা। আন্টি ওনারা কারা? আমার 2 জামা, সম্পর্কে তোর আন্টি হয়, বুঝেছিস? জি আন্টি। শিলা দরজার কাছে দাঁড়িয়ে সায়রার দিকে নজর রাখছে। শিলা জানে যে কোনো সময় তার বড় আম্মুর সাথে দেখা হতে পারে। সায়রা কিচেন থেকে 2 কাপ চা নিয়ে ড্রয়িং রুমে আসে। এসে চায়ের কাপ এগিয়ে দেয় তাদের দিকে। তুমি এখানে? সায়রা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। শিলা ঠিক এই মুহূর্তের অপেক্ষায় ছিল। শিলা ছুটে চলে আসে ড্রয়িং রুমে। বড় আম্মু, সায়রা আমার বেস্ট ফ্রেন্ড। কি বলছিস তুই? এই মেয়েটা তোর ফ্রেন্ড? এই মেয়েটা তোর ফ্রেন্ড? হ্যাঁ বড় আম্মু, সায়রার আর একটা পরিচয় আছে। কি? ওই শেহরিশ ভাইয়ার বন্ধু সিফাত ভাইয়া আছে না? হ্যাঁ, তো তোর সাথে এই মেয়েটার কি সম্পর্ক? আরে আছে, সিফাত ভাইয়ার একমাত্র বোন সায়রা। কি?
তুই কিভাবে জানিস এত কিছু? আমি একটু আগেই জানতে পারলাম, ভাইয়া আর সাহেব বললো আমাকে। ও, সরলতা মির্জা সায়রার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। সেদিন ভালো করে মেয়েটাকে দেখে নিনি, দেখতে গেছিল নিধিকে। সায়রার মুখে মায়াবী মায়াবী ভাব আছে, দেখতে মাশাল্লাহ খুব সুন্দর। মেয়েটা ফর্সা, তবে ফর্সার ভিতরেও অনেক তফাত আছে। গোলগাল মুখে হাসলে টোল পড়ে। মহিলার তাকানো দেখে সায়রার অস্বস্তি ফিল হয়। ইশারায় শিলাকে কিছু বললে, বড় আমু তোমরা গল্প করো আর চা খাও, আমরা তাহলে আসি। শিলা সায়রার হাত ধরে রুমে চলে যায়। রুমে এসে সায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলে। শিলা তাকে বড় বাঁচান বাঁচিয়ে দিয়েছে। সায়রা শিলাকে জড়িয়ে ধরে টপাটপ মুখে কয়েকটা চুমু দেয়। কি হলো এটা? তুমি বোঝনি বেবি, তোমাকে চুমু দিলাম বলে খিলখিল করে হেসে ওঠে। সায়রার দেখা দেখি শিলাও হেসে ওঠে। দুই বান্ধবী মিলে উচ্চ স্বরে হেসে ওঠে। শীতের রাতে চারপাশ ঝাপসা হয়ে আছে, মানুষজন খুব কম দেখা যাচ্ছে। গভীর রাত, চারপাশ শুনশান। রাস্তা দিয়ে গাড়ি চলছে শাসা করে। রাস্তার উপর এক যুবক দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছে, মুখে তার বাঁকা হাসি। কালো কোট দ্বারা পুরো শরীর ঢাকা। ফোনে কথা বলা শেষ করে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর যুবকটার সামনে একটা কালো রঙের কার এসে দাঁড়ায়। কার থেকে একটা ছেলে নেমে এসে দরজা খুলে দিলে যুবকটা গাড়িতে উঠে বসে। গাড়িটা শা করে চলে যায়, চোখের পলকেই আড়াল হয়ে গেল। একটা গোডাউনের ভেতরে একটা লোকটা চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। লোকটা ছুটার জন্য প্রাণপণ চেষ্টা করছে, বাট তার চেষ্টা প্রতিবারই বিফলে যাচ্ছে। লোকটার চোখে মুখে ভয়ের ছাপ, অজানা ভয়ে কেঁপে উঠছে বারবার। বদ্ধ ঘরে শীতের মাঝেও ঘামছে লোকটা। এক ফোঁটা পানি খাবার জন্য কলিজা ফেটে যাচ্ছে। ঘরের ভিতরে সে ছাড়া আর কেউ নেই। কারোর কাছে যে পানি চাইবে সেটাও পারছে না। ঘরের ভিতরে নীল রঙা আলো জ্বলছে, আতে বোঝা যাচ্ছে ঘরটা অনেক দিনের। এখানে কেউ থাকে বলে মনে হচ্ছে না। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, ঘরের দেয়ালে সবুজ শেওলা পড়ে গেছে, অনেক পুরাতন দেখে বোঝা যাচ্ছে। লোকটার ভাবনার মাঝেই দরজা খোলার আওয়াজ কানে আসে। এক ফালি আশা নিয়ে লোকটা বলে, কে কে আপনি? আমাকে এখানে কেন আনছেন? আমি কি করেছি? আমাকে ছেড়ে দেন বলছি। দরজা খুলেই ছেলেটা ধীর পায়ে হেঁটে আসে। এসে সোজা লোকটার সামনে দাঁড়ায়, মুখে হাসির রেখা ধরে বলে, এত তাড়া কিসের মুরব্বি? একটু সবুর করুন, আপনাদের জন্য অনেক বড় সারপ্রাইজ আছে। ছেলেটার মুখে হাসি থাকলেও সেটা কেউ দেখতে পাচ্ছে না, কেননা ছেলেটার মুখে মাস্ক পরা। আমাকে এক গ্লাস পানি দেন না প্লিজ, আমার খুব পানি পিপাসা পেয়েছে। লোকটার আকুতি ভরা কণ্ঠ ছেলেটার মন গলাতে পারে না। ছেলেটা রুক্ষ কণ্ঠে বলে, স্যার না আসা পর্যন্ত এক গ্লাস কেন, এক ফোঁটা পানিও দিতে পারবো না। লোকটা চুপসে যায়, মুখ বুজে চুপ থাকে। রাত 2টা, বদ্ধ ঘরে বাঁধা চেয়ারে ঘুমিয়ে আছে লোকটা। বেঘরে ঘুমানোয় হঠাৎ ঠান্ডা পানি পড়ায় ধরফুরিয়ে উঠে লোকটা। লোকটা তুতলিয়ে বলে উঠে, কে কে পানি ঢাললো? লোকটা চোখ বুজে ফের চোখ খুলে সামনে অচেনা এক যুবককে দেখে বলে, কে রে তুই? আমাকে এখানে কেন এনেছিস? আমি তোর কি ক্ষতি করেছি? হ্যাঁ, কিছুটা তেজ দেখিয়ে বলে। লোকটার কথা শুনে মৃদু হাসে যুবক। পাশের ছেলেটাকে ইশারায় কিছু বললে ছেলেটা লোকটার একদম কাছে, কানের কাছে কিছু একটা বলে, যা শুনে লোকটা ভয়ে কাঁপতে থাকে। ছেলেটা একটা চেয়ার এনে বলে, স্যার এখানে বসুন আপনি। ছেলেটা পায়ের ওপর পা তুলে চেয়ারে বসে, গম্ভীর কণ্ঠে বলে, ইয়াশ। জি স্যার বলুন। বসে আছো কেন? শুরু করো। ইয়েস স্যার বলে স্যার বলা ছেলেটা লোকটাকে ধরে আরেকটা রুমে নিয়ে যায়। বৃদ্ধ লোকটা এতটাই আতঙ্কে আছে যে কিছু বলবে তার ভাষা খুঁজে পাচ্ছে না। লোকটা এটা বুঝতে পারছে এখানে ভালো কিছু হবে না, তার জন্য খুব খারাপ কিছু হতে চলেছে। চারদিকে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে যায় সায়রার। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রতিদিনের মতো আজও নিজের জন্য চা বানাতে চলে যায়। বানানো শেষ হলেই নিজের রুমে চলে যায়। ব্যালকনিতে দাঁড়িয়ে ধোয়া উঠা চা খেতে থাকে। গরম কাপে আস্তে আস্তে চুম্বক দেয়। এভাবেই পুরো চাটা শেষ করে সায়রা। কিছু একটা ভেবে মুচকি হাসে সায়রা। তারপর চলে যায় ভাইয়ের কাছে। সিফাত বেঘরে ঘুমাচ্ছে, দরজা ভিড়ানো। সায়রা গুটি গুটি পায়ে সিফাতের কাছে আসে। কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে সিফাত। সায়রার মাথায় দুষ্টুবুদ্ধি এসে ভর করে। সায়রা মাথা চুলকে হেসে একদম পায়ের কাছে চলে যায়। ধীরে ধীরে পায়ের উপর থেকে কম্বলটা সরিয়ে দেয়, তারপর পায়ের নিচে সুড়সুড়ি দেয়। এই কে রে? আমার রুমে আসার সাহস তোকে কে দিয়েছে? সিফাত না দেখেই নিজের মতো করে বলতে থাকে,
সিফাতের কাণ্ড দেখে সায়রা খিলখিলিয়ে হেসে ওঠে। হাসতে হাসতে পেট চেপে ধরে, চোখ দিয়ে পানি পড়ে। সায়রাকে এভাবে হাসতে দেখে সিফাত এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বোনের দিকে। সিফাত নিজের ভাবনা সাইডে রেখে বলে, বনু, তুই আমাকে সুরসুরি দিচ্ছিলি। সবে একটু ঘুম আসছিল, তোর জন্য ঠিক করে ঘুমাতেও পারলাম না। ভাইয়া তুমি কি বিড়বিড় করছো? কিছু না। তুই আমার রুমে কেন? আর এত সকালে উঠেছিস কেন? ঠান্ডা লেগে যাবে তো। এখনকার সময় ঠান্ডা লাগলে সারতে অনেক সময় লাগবে। ওহ ভাইয়া, তুমি থামবে? আমার কিচ্ছু হবে না। না হলেই ভালো বনু, তুই ছাড়া আমার কে আছে বলতো? ভাইয়া তুমি এমন করে বলছো কেন? আমার খুব কষ্ট হবে কিন্তু। কোমরে এক হাত দিয়ে ঠোঁট উল্টে বলে, আচ্ছা বাদ দে, কেন আসছিস সেটা বল। ভাইয়া আজকে আমাকে নিয়ে ঘুরতে বের হবে। অনেক দিন না কোথাও ঘোরা হয় না। তোমার মনে আছে লাস্ট কবে আমরা সবাই একসাথে কোথাও বের হয়েছিলাম? বলতে বলতে সায়রার চোখে অশ্রু এসে জমা হয়। কাঁদিস না বনু, তুই বল তুই কোথায় যেতে চাস, তোকে নিয়ে যাব সেখানে। বেশি দূর নয় ভাইয়া, কাছে কোথাও গেলেই হবে। ওকে মাই ডিয়ার লিটল সিস্টার, আপনি যা বলবেন তাই হবে মহারানী। সায়রার আবদারে সায়রাকে নিয়ে ঘুরতে বের হয়েছে সিফাত। সায়রা মনের আনন্দে আজ ঘুরবে, নতুন বছরে নতুন সায়রা তৈরি হবে। সিফাতের বাইকের পিছনে বসে আছে সায়রা। অনেকক্ষণ চলার পর সায়রা খেয়াল করে তাদের বাইকের পিছনে একটা বাইক আর তার পিছনে দুটা গাড়ি। সেটা দেখে ঘাবড়ে যায় সায়রা। বনু, আর ইউ ওকে? হ্যাঁ ভাইয়া, বাট তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বল। আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি আমরা যেদিকেই যাচ্ছি সেদিকেই ওই বাইক আর কার দুটো যাচ্ছে। আমার কেমন খটকা লাগছে ভাইয়া, সাথে খুব ভয়ও হচ্ছে। ধুর পাগলি, ভয় কিসের? আমি আছি না? আমি থাকতে তোর কিচ্ছু হবে না। আর তুই যেটার কথা বলছিস এমন তো হয়েই থাকে, রাস্তাঘাটে এমনই হয়। হয়তো আমরা যেখানে যাচ্ছি তারাও সেখানে যাচ্ছে। নো প্যানিক বনু। ভাইয়ের কথায় কিছুটা স্বস্তি বোধ করে সায়রা মৃদু হেসে বলে, হ্যাঁ ভাইয়া তুমি ঠিকই বলছো। মিনিট 10 পর পৌঁছে যায় নির্ধারিত জায়গায়। সুন্দর একটা পার্ক। পার্ক বললে ভুল হবে, জায়গাটা ফুলে ভরা, হরেক রকম ফুল। ফুল কে না ভালোবাসে? সায়রার গোলাপ ফুল খুব পছন্দ। এখানে সাদা, কালো, গোলাপি রঙের গোলাপ ফুল। সায়রা কয়েকটা ফুল ছিঁড়ে কানে গুজে নেয়। সেটা দেখে বলে, বনু ফুলগুলো ছিঁড়লি কেন? আমরা অন্য কোথা থেকে কিনতাম। গাছের মালিককে না জানিয়ে ফুল ছেঁড়া ঠিক না। নিজের ভুল বুঝতে পেরে সরি বলে আর ফুলগুলো ব্যাগে লুকিয়ে নেয়। সারা বিকেল সন্ধে ভাইয়ের সাথে ঘোরে। সন্ধে 7টায় বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সেখান থেকে। পথে এসে দেখা হয় সেহেরিসের সাথে। সিফাত বাইক থামিয়ে সেহেরিসের কাছে যায়। দুজনে কিছু গোপন একটা আলোচনা করে। সায়রা শুনতে চাইলেও পারে না, কারণ কথাগুলো খুব আস্তে বলায় শুনতে পায়নি। সায়রা অতি আগ্রহ নিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। সময় অদ্ভুত জিনিস, দেখতে দেখতে 2 দিন কেটে গেছে। কিভাবে যে চোখের নিমিষেই মানুষ বদলে যায় বলা মুশকিল। আপনজনের বদলে যাওয়া মেনে নেওয়া খুব কঠিন। চোখের কার্নিশ বেয়ে 1 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে সিফাতের। সিফাত হাতে কতকগুলো ফাইল নিয়ে বসে আছে। তার পাশে একটা ছেলে নিশ্চুপ হয়ে সিফাতের দিকে তাকিয়ে আছে। সিফাত বিস্মিত হয়ে এখনো চেয়ে আছে একটা সাদা কাগজের দিকে। টাকা এমন একটা শব্দ যার জন্য মানুষ কি না করছে। টাকার জন্য খারাপ পথ কেই বা কেন বেছে নেয় মানুষ? সৎ পথে কি টাকা উপার্জন করা যায় না? নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে সিফাত। চোখ মুখ শক্ত করে নিচের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পর নিজেকে স্বাভাবিক করে উঠে দাঁড়ায় সিফাত। স্যার, এখন কি করবেন? সিফাত রকির দিকে তাকিয়ে ফের উপরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, যা করার তাই করতে হবে। অনেক হয়েছে, আর না। এতদিন যা যা করছে তার মাসুল তো সবাইকে দিতেই হবে, কেউ ছাড় পাবে না। এতদিন আমার অজান্তে যা ইচ্ছে তাই করছে। আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দেই নাই আর দেবও না। সিফাতের ঠোঁটের কোণে রহস্যময় হাসি। সে হাসে, সমস্ত প্রমাণ সেগুলো রকির হাতে দিয়ে দেয়। সায়রা ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেদিনের কথা ভাবছে। সায়রা চলে যায় সেদিনের সেই ঘটনায়। ফ্ল্যাশব্যাক। সিফাত রাত 1টায় বাসা থেকে বের হয়। অনেক রাত হওয়ায় সবাই ঘুমিয়ে পড়ছে। সেজন্য কোনো প্যারা না নিয়ে নিজের মতো আজও রুম থেকে বেরিয়ে আসে। বাসা থেকে সোজা রাস্তায় চলে আসে। সায়রা বেশ কয়েকদিন ধরে তার ভাইকে লক্ষ্য করে। ভাইয়ের অদ্ভুত আচরণ তার দৃষ্টিগোচর হয়। আজ অনেক ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছে সায়রা। আজ ভাইয়ের পিছু পিছু যাবে। ভাই কি করে সেটা জানতেই হবে। অতঃপর সায়রা বাসা থেকে টিপ 2 দিয়ে বের হয়। সায়রা বাসার গ্যারেজ থেকে বাইক বের করে।
সবাই গভীর ঘুমে আছে বিধায় বাইক বের করতে পারে। সায়রা আগে থেকেই বাইক চালাতে পারে। সিফাতই সায়রাকে বাইক চালানো শিখিয়েছে। একটা কালো রঙের মাইক্রো গাড়ি এসে থামলে সিফাত ছুটায় উঠে পড়ে। গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। সায়রা গাড়ির পিছু পিছু যেতে থাকে। সিফাত গাড়িতে বসেই বাইকটা দেখে মুচকি হাসে। বাইক দেখেই সে চিনতে পারছে বাইকটা তার থেকে তার বোনও কম যায় না, বরং এক কাঠি উপরে। স্যার, একটা বাইক আমাদেরকে ফলো করছে। বাইকটাকে উড়িয়ে দেব স্যার। রকির কথা শুনে অগ্নিদৃষ্টিতে তাকায় সিফাত। সিফাতের তাকানো দেখে রকি শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে, স্যার চুপ করো রকি, বাইকটাকে আসতে দাও। ওদিকে তোমার নজর না দিলেও চলবে, তোমার কাজ তুমি করো। সিফাতের কথায় চুপসে যায় রকি। মিনিট কয়েক অতিবাহিত হওয়ার পর তাদের গন্তব্যে পৌঁছে যায়। সিফাত গাড়ি থেকে নেমে সোজা গোডাউনের ভিতরে ঢুকে পড়ে। গোডাউন থেকে খানিকটা দূরে বাইক থামায় সায়রা। বাইকটা সাইড করে সামনে আগাতে থাকে। সায়রার পরনে ব্ল্যাক টি শার্ট আর ব্ল্যাক জ্যাকেট। দুদিন আগে এটা কিনে আনছে। ভেবে মুচকি হাসে সায়রা। মুখে কালো মাস্ক, যাতে কেউ চিনতে না পারে। কিন্তু সায়রা তো আর জানে না, সে যেভাবেই আসুক না কেন সায়রাকে চিনতে সিফাতের ভুল হয় না। সায়রা গোডাউনের সামনে এসে দাঁড়ায়। এতটা পথ সাহস নিয়ে আসলেও এখন ভয় লাগছে সায়রার। তবুও ভয়কে জয় করতে হবে সায়রার। ভয়কে ঝেড়ে ফেলে দিয়ে ভিতরে ঢোকার জন্য অগ্রসর হয়। গোডাউনের সামনে দুটো গার্ড পাহারা দিচ্ছে। সায়রা ভিতরে প্রবেশ করবে কিভাবে সেটাই ভাবছে। দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে একটা উপায় মাথায় আসে। সায়রা গোডাউনের সামনে থেকে সরে গিয়ে একটা ঝোপের আড়ালে দাঁড়ায়। তারপর একটা ইট গুঁজে সেটা সামনে ছুঁড়ে মারে। পাহারায় থাকা গার্ড দুটো দৌড়ে সেখানে চলে যায়। সায়রা হেসে উঠে গোডাউনের ভিতরে ঢুকে পড়ে। প্রতিটা জায়গায় গার্ড দিচ্ছে। সায়রা ভেবে পাচ্ছে না তার ভাই কি করে। সায়রা বুদ্ধি খাটিয়ে প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে নেয়। প্রতিটা গার্ডকে বোকা বানিয়ে নির্ধারিত জায়গায় পৌঁছে যায় সায়রা। সিফাত একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে। সামনের লোকটার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। লোকটা মুখ বুজে আছে। সিফাত যা শুনছে তার একটা উত্তরও দিচ্ছে না। সিফাত অনেকক্ষণ ধৈর্য ধরে থাকলেও আর পারল না। রেগে রকিকে ইশারায় কিছু আনতে বলে। রকি সিফাতের ইশারা অনুযায়ী কিছু একটা নিয়ে আসে। সিফাতের ঠোঁটের কোণে হাসি। রকি একটা প্লাস নিয়ে এসে সিফাতের হাতে দেয়। সিফাত সেটা নিয়ে লোকটার হাতের একটা আঙুলের নখ টেনে উপড়ে ফেলে। লোকটা গগনবিদারী চিৎকার করে ওঠে। রকি একটা রুমাল লোকটার মুখে পুরে দেয় যাতে বাইরে শব্দ না হয়। সায়রার চোখ বেরিয়ে আসার উপক্রম। মুখ চেপে ধরে আছে সে। ভাইয়ের একটা কথাও কানে আসছে না সায়রার। কিরে বলবি না? আমি যা বলছি তাই যদি না শুনিস তাহলে তোর যেটুকু বাঁচার চান্স ছিল সেটাও আর থাকবে না। এমন যন্ত্রণা দিয়ে মারবো না জীবনে ভুলতে পারবি। আমি সব বলবো, তবু আমাকে জানে মেরো না। আমি বাঁচতে চাই, পরিবার সঙ্গে বাঁচতে চাই। আপনার বাবা মাকে মার্ডার করা হয়েছে পরিকল্পিতভাবে। গাড়ি অ্যাক্সিডেন্ট করানো হয়েছে। গাড়ি অ্যাক্সিডেন্ট পরও তারা দুজন বেঁচে ছিলেন বলে। তারপর কি হয়েছিল সবটা বলুন। তারপর গুন্ডা ভাড়া করে তাদেরকে জানে মেরে ফেলা হয়, লাশ গুম করে দেওয়া হয়। মার্ডার করছে কে? কে কে জড়িয়ে আছে এর সাথে? শুনলে নিজেকে ঠিক রাখতে পারবে না তুমি। তোমার আপনজনেরই এই কাজ। আমি প্রস্তুত আছি, আপনি বলুন। নিজেকে সব দিক থেকে তৈরি করে রেখেছি। তোমার চাচা আতিয়ার রহমান মেইন কালপ্রিট। বলতে গেলে তিনি এই সব মাস্টার মাইন্ড। তার বুদ্ধিতেই এসব করা হয়েছে। এর সাথে আর কে কে জড়িয়ে আছে? চেয়ারম্যান। কিসের জন্য এত কিছু? তোমার বাবা যেহেতু পেশায় সাংবাদিক ছিলেন, তিনি কিছু ডকুমেন্ট পেয়ে গিয়েছিলেন। তোমার চাচা এইসবের সাথে জড়িত আগে থেকেই। আমরা তো কয়েক বছর এইসবের সাথে জড়িত হয়েছি। আগে জানলে কখনো এই পথে আসতাম না। একবার যে এই কালো পথে আসে সে চাইলেও কখনো বের হতে পারে না। তিনি এমন অনেক ধরনের কাজ করেন, সেগুলো সবারই অজানা। যেমন? এমনকি মেয়ে পাচারের কাজও করেন, বিভিন্ন ড্রাগস পাচার করেন। আপনিও তো এর সাথে জড়িত আছেন। আমি করতে চাইনি, কিন্তু আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে, আমার পরিবারের ভয় দেখিয়ে আমাকে দিয়ে খারাপ কাজ করিয়েছে। দূর থেকে লোকটার সিফাতের কথা স্পষ্ট শুনতে পেয়ে ছুটে আসে সায়রা। এসে লোকটাকে এলোপাতাড়িভাবে থাপ্পড় মারতে থাকে। হঠাৎ আকস্মিক আক্রমণে হতভম্ব হয়ে যায় সকলে। গোপন জায়গায় একটা মেয়েকে দেখে দুটো গার্ড এসে সায়রাকে ধরতে যায়। সিফাতের চিৎকারে ছিটকে দূরে সরে আসে তারা। স্টপ ইট, আরেক পাও আগাবে না। ও যা করছে তাই করতে দাও। গার্ড দুটো দূরে সরে দাঁড়ায়।
সায়রা থাপ্পড় মেরে মেরে ক্লান্ত হয়ে ধপ করে নিচে বসে হাউমাউ করে কান্না করে দেয়। সিফাত চেয়ার থেকে উঠে বোনকে আগলে নেয়। সায়রা কিছুক্ষণ পর স্বাভাবিক হলে বলে, বনু বাসায় চল। ভাইয়া, চাচা আমাদের বাবা মাকে মেরে ফেললো। আমি তাদের কাউকে ছাড়বো না, সবাইকে নিজ হাতে শেষ করব। শান্ত হ বনু, তোকে কিছু করতে হবে না, যা করার আমি করব। ভাইয়া, তুমি আসলে কে? এরা সবাই তোমাকে স্যার বলছে, তুমি কি কাজ করো? বনু, আমি যেটা করি সেটা কোনো খারাপ বা বেআইনি কাজ না। তুই নিশ্চিন্তে থাক, তোর ভাই এমন কোনো কাজ করবে না যার জন্য পস্তাতে হবে। আমার কথা নয় সবার অজানায় থাক। সিফাত গার্ডদের এখানে থাকতে বলে রুম থেকে সায়রাকে নিয়ে বেরিয়ে আসে। সকাল 8টা, ড্রয়িং রুমে বসে চা পান করছেন আতিয়ার রহমান। তখন কলিং বেলের শব্দ হয়। নিধি বাবার পাশে বসে নুডলস খাচ্ছিল। এই সকালে কি আসতে পারে ভেবে পায় না কেউ। আতিয়ার রহমান নিধিকে দরজা খুলতে বলে। নিধি বাবার কথায় দরজা খুলতে চলে যায়। দরজা খুলে দরজার সামনে পুলিশ দেখে ভয় পেয়ে যায়। পুলিশ কেন আসছে তাদের বাসায়? নিধির ভাবনার মাঝেই পুলিশ অফিসার বলে, ম্যাম, আতিয়ার রহমান বাসায় আছেন? জি স্যার, বাট আপনারা আমাদের বাসায় আসছেন কেন? কিছু কি হয়েছে? আমরা আতিয়ার রহমানের সাথে দেখা করতে চাই। আচ্ছা, ভিতরে আসুন। নিধি দরজার সামনে থেকে সরে পুলিশদের আসার সুযোগ করে যায়। পুলিশ অফিসার ড্রয়িং রুমে এসে আতিয়ার রহমানকে সোফায় পান। নিজের বাড়িতে পুলিশ দেখে ঘাবড়ে যান তিনি। আমতা করে বলেন, স্যার, আপনারা এখন এই সময়ে? জি, আপনার নামে মামলা করা হয়েছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার আতিয়ার রহমান। পুলিশের অভিযোগ শুনে আঁতকে ওঠেন আতিয়ার রহমান। তিনি অবাক হয়ে বলেন, এসব আপনি কি বলছেন অফিসার? আমার নামে কে মামলা করবে? সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে সিফাত। সায়রাও তার পিছনে আছে। সিফাত ধীরে সুস্থে নিচে নেমে এসে চাচার সামনে দাঁড়ায়। আতিয়ার রহমান সিফাতের দিকে বিস্ময় নিয়ে এখনো তাকিয়ে আছে। সিফাত, বাবা, তুই আমার নামে মামলা করছিস? শুধু আপনি নয় চাচা, আপনার সাথে কে বা কারা আছে তাদের সবার নামে। কিন্তু কেন করেছিস? কি করেছি আমি? সব ভুলে গেছেন চাচা, নাকি ভুলে যাওয়ার অভিনয় করেছেন? কোনটা? আতিয়ার রহমান শীতের মাঝেও ঘামছেন। তার কাছে সব কেমন ধোঁয়াশা লাগছে। তিনি ফের বলেন, আমি কিছুই বুঝতে পারছি না সিফাত, তুই কিসের কথা বলছিস? এনাফ ইজ এনাফ চাচা। আপনি আমার মা বাবাকে খুন করছেন। আমাদের 2 ভাই বোনকে এতিম বানিয়ে দিয়েছেন আপনি। আপনি মানুষ নন, আপনি একটা জানোয়ার। আপনাকে চাচা বলে ডাকতেও ঘৃণা করে। অফিসার, আপনি নাকে নিয়ে যান, সময় মতো সমস্ত এভিডেন্স পেয়ে যাবেন। আপনি আমাকে কম যন্ত্রণা দেননি চাচা, শুধু আপনি নন, চাচিও কম যায় না। দিনের পর দিন আপনারা আমার উপর যে অত্যাচার করেছেন সেটা আল্লাহ মেনে নেননি। আপনার পাপের ঘর পূর্ণ হয়ে গেছে। এবার বাকিটা জীবন জেলে পচে মরুন। আর হ্যাঁ, আরেকটা কথা, নিধি আপুকে নিয়ে ভাববেন না। আপুর কোনো ক্ষতি আমরা হতে দিব না। তবে আপনার স্ত্রীর কথা বলতে পারছি না। অফিসার, নিয়ে যান এনাকে। পুলিশ অফিসার আতিয়ার রহমানের হাতে হ্যান্ডক্যাপ পরিয়ে তাকে নিয়ে চলে যান। তিনি যাওয়ার সময় অপলকভাবে তাকিয়েছিলেন। নিধি ঘোরের মধ্যে চলে গেছে। মুখ দিয়ে টু শব্দ পর্যন্ত করেনি। জেসমিন বেগম শুধু কান্না করছেন। তিনিও কিছু বলতে পারছেন না। সেই ঘটনার আজ 3 দিন হয়ে গেছে। নিধি স্বাভাবিক হলেও জেসমিন বেগম স্বাভাবিক হতে পারেননি। তাকে ডাক্তার দেখানো হয়েছে, তবুও কিছু হচ্ছে না। দিন দিন তার পাগলামি বাড়ছে, বই কমছে না। তাকে রুমের ভিতর বন্দি করে রাখা হয়েছে। মায়ের অবস্থা শোচনীয় দেখে নিধি আবার ভেঙে পড়েছে। দূর আকাশের দিকে তাকিয়ে আছে সায়রা। মনটা বড্ড খারাপ তার। বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। প্রেমে ডুবি রাত পার হয়ে স্বপ্নের স্রোতে ভেসে যাই দূরে। তারার মিছিলে খুঁজি তোমাকে, হারিয়ে যাই এক নীরব আলো রঙে। সায়রার চোখের কান্নিশ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সায়রা বিড়বিড় করে বলতে থাকে, আমার ভালোবাসার মানুষগুলো কেন হারিয়ে যায় আল্লাহ? যাদেরকে আমি আঁকড়ে ধরে বাঁচতে চাই তারাই আমার থেকে দূরে হারিয়ে যায়। ভালোবাসতে এখন ভয় লাগে আল্লাহ। তুমি আমার থেকে আমার প্রিয় মানুষগুলোকে আর কেড়ে নিও না প্লিজ। সেহেরিস আর সিফাত দুজনে পাশাপাশি বসে আছে। সিফাত সামনের পুকুরের দিকে তাকিয়ে একটা ঢিল ছুঁড়ে মেরে বলে, থ্যাংক ইউ সেহেরিস, তুই আমাকে অনেক সাহায্য করেছিস। তোর জন্য কাজটা আমার আরো সহজ হয়েছে। তুই যেভাবে লোক লাগিয়ে খুঁজতে সাহায্য করলে। বন্ধুর বিপদে যদি সাহায্য না করতে পারি তাহলে আর বন্ধু হলাম কিভাবে? সিফাত সেহেরিসকে জড়িয়ে ধরে। সেহেরিস সিফাতের পিঠে হাত রেখে আশ্বস্ত করে,
সিফাত নীরবে চোখের পানি ফেলে। পুরুষদের তো জোরে কাঁদতে হয় না। সেহরিশ বুঝতে পারে সিফাতের খুব কষ্ট হচ্ছে। কিছুক্ষণ কাঁদলে সিফাতের হালকা লাগবে ভেবে কিছু বলে না। তুই তো জানিস সেহরিশ, 3 বছর আগে বাবা মায়ের সাথে অভিমান করে বাসা থেকে বেরিয়ে আসছি। ঠিক 3 বছর পর বাসায় ফিরে যখন শুনি আমার বাবা মার পৃথিবীতে নেই, তখন একটা সন্তানের মধ্যে কি বয়ে যেতে পারে বল? তার দুনিয়া থমকে যায়। মাথার ওপর থেকে বটগাছের মতো ছায়াটা সরে গেছে রে। আমি কিভাবে এই বোঝা নিয়ে বাঁচবো বল? আমার যে বুক ফেটে যাচ্ছে, না কাউকে বলতে পারছি আর না নিজের ভেতরে চেপে রাখতে পারছি। নিজেকে শক্ত করে তোল, এইভাবে ভেঙে পড়লে তোর চলবে না। সামনে অনেক পথ যেতে হবে। হ্যাঁ, তুই ঠিক বলছিস। আমাকে ভেঙে পড়লে চলবে না, আমাকে বাঁচতে হবে আমার বোনের জন্য। আমি ছাড়া যে আমার আর বোনের আর কেউ নেই। হ্যাঁ, শায়রার কথা ভেবে নিজেকে সামলা। সেহরিশের থেকে নিজেকে ছাড়িয়ে নেয় সিফাত। হাত দিয়ে চোখের পানি মুছে নেয়। সিফাতকে বোঝাতে পেরে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে সেহরিশের। মিনিট কয়েক দুজন চুপচাপ আছে। একটু পর সেহরিশ বলে, যা, আমি তো বেমালুম ভুলে বসেছিলাম। কি? আরে মা, তোকে আর শায়রাকে কাল যেতে বলছে। হঠাৎ কেন? কিছু কি হয়েছে আন্টির কিংবা আঙ্কেলের? মা একদম ঠিক আছে, আর বাবা কেন যেতে বলছে সেটা ভাই জানি না। আমি শুধু জানি যেতে বলছে মানে যেতে হবে, কোনো কথা নয় বন্ধু। ইনশাল্লাহ আমি যাব, বাট বনুর কথা কিছু বলতে পারছি না। বনু হয়তো যেতে চাইবে না। কেন? আরে ওই ঘটনার জন্য। আচ্ছা, আমাকে একটা কথা বলতো। কি? পাত্রীর জায়গায় দুইজন তো থাকতেই পারে, এমন রিয়্যাক্ট করলি কেন? একজনের জায়গায় দুইজন, এখানে সমস্যাটা কোথায় বুঝলাম না ভাই, একটু খুলে বলবি আমাকে? আসলে সেদিনের ব্যাপারটার জন্য সরি, আমি বুঝতে পারিনি এমন রিয়্যাক্ট করে ফেলবো। তুই তো জানিস মেয়েদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। মা ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে নিয়ে গেছে। অটোমেটিক মেজাজ খারাপ হয়ে যায়, আমি আর কন্ট্রোল করতে পারিনি। আর দেখ, যেখানে পাত্রী দেখতে গেলাম সেটাই নাকি তোর বাড়ি, আর বোন দুটো তোরই। বিষয়টা ইন্টারেস্টিং, তাই না বল? হ্যাঁ, বিষয়টা অন্যরকম। আচ্ছা বাসায় চল, সন্ধ্যা হয়ে আসলো। হ্যাঁ চল। সিফাত সেহরিশ দুজনে দুজনের বাসার উদ্দেশ্য রওনা হয়। খুব ভোরে ঘুম ভেঙে যায় শায়রার। আড়মোড়া ছেড়ে বিছানা থেকে উঠে পড়ে, সোজা ওয়াশরুমে চলে যায়। সেখান থেকে ফ্রেশ হয়ে অজু করে এসে নামাজে দাঁড়ায়। ফজরের নামাজ শেষ করে আবারও কম্বলের নিচে চলে যায়। শায়রার নিয়ম মাফিক ফজরের আর ঈশার নামাজ পড়ে, বাকিগুলো পড়ে, তবে সেগুলো মাঝে মাঝে কাজা যায়। বাইরে প্রচুর কুয়াশা পড়ায় রুম থেকে বের হয় না। কম্বলের নিচে শুয়ে ফোন ঘাঁটতে থাকে। সকাল গড়িয়ে বেলা 10টা বেজে গেছে। সিফাত শায়রার রুমে এসেছে দেখে শায়রা ফোন স্ক্রল করছে। বনু, তোকে একটা কথা বলার ছিল। শায়রা ফোনটা বিছানায় রেখে ভাইয়ের দিকে তাকিয়ে বলে, জি ভাইয়া, বলো। আমার সাথে একটা জায়গায় যেতে পারবি? এমন করে বলছো কেন ভাইয়া? তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। বলো কোথায় যাবে? সেহরিশদের বাসায় যাবি আমার সাথে? সিফাত কথাটা বলে শায়রার দিকে তাকিয়ে থাকে। সিফাতের কথায় শায়রা চুপ হয়ে যায়, ভেবে পায় না কি করবে। বনু, যাবি না? শায়রা ভাইয়ের দিকে তাকিয়ে আছে এখনো। তার ভাইটা যে অনেক আশা নিয়ে এসেছে। ভাইয়া আসলে তুমি তো জানোই ওখানে গেলে আমার অনেক অস্বস্তি হবে। ওনাদের সামনে নিজেকে অনেক ছোট মনে হবে। আর আঙ্কেল আন্টি বা কি মনে করবেন বলো? বনু, আন্টি তোকে নিয়ে যেতে বলছে, আর আগে যা হয়েছে সেটা ভুলে যা। অতীত কখনো মনে রাখতে নেই, বর্তমানে ফোকাস কর, এতে তোর ভালো হবে ইনশাআল্লাহ। ভাইয়া, আন্টি আমাকে নিয়ে যেতে বলছে। অবাক হয়ে হ্যাঁ, সেহরিশ আমাকে তো তাই বলল। আচ্ছা আমি যাব। ওকে, তাহলে তৈরি হয়ে নে, আমরা এখনই বের হব। কি বলো ভাইয়া, এখনই? হ্যাঁ। কিন্তু নিধি আপু? ওকে নিয়ে ভাবিস না, আমি নিশাদকে আসতে বলছি। আচ্ছা ভাইয়া। মির্জা ভিলার ড্রয়িং রুমে সোফায় গুটিসুটি মেরে চুপটি করে বসে আছে শায়রা। মিনিট 5 হয়েছে তারা এখানে এসেছে। সবার সাথে কুশল বিনিময় করে সোফায় বসেছে তো বসেছেই, শায়রার আর নড়চড় নেই। শায়রার পাশে সিফাত বসে রফিক মির্জার সাথে কথা বলছে, অথচ এই অচেনা পরিবেশে শায়রার খুব আনইজি লাগছে। সেহরিশ নিজের মতো ফোন দেখতে ব্যস্ত, মাঝে মাঝে দু একটা কথায় হুঁ হ্যাঁ করে। সরলতা মির্জা ট্রেতে করে নাস্তা নিয়ে আসে। শায়রাকে চুপ করে বসে থাকতে দেখে মুচকি হেসে বলে, শায়রা মা, তুমি চুপ করে আছো কেন?
এখানে থাকতে কি তোমার মন খারাপ লাগছে? সরলতা মির্জার কথায় সকলে সায়রার দিকে তাকায়। না 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 আন্টি, আমি ঠিক আছি। আসলে বুঝতে পারছি মা, অচেনা পরিবেশে তোমার অস্বস্তি হচ্ছে। আসলে থাক, বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। এগুলো খেয়ে নাও সবাই। সায়রা এক টুকরো আপেল নিয়ে খায়। সায়রা এসেছে ঘন্টা 2 হয়েছে। সরলতা মির্জা দুপুরের খাবার না খাইয়ে তাদের যেতে দিবেন না। দুপুরের খাবার খেয়ে সায়রা ছাদে চলে যায়। এক জায়গায় বসে থাকা তার দ্বারা সম্ভব না, তাই তো খাওয়া শেষ করে এসে ছাদে চলে এসেছে। ছাদে এসে সায়রা পুরাই টাসকি খেয়ে যায়। ছাদ জুড়ে হরেক রকম ফুল। এই বাড়িতে তো কোনো মেয়ে নেই, তাহলে কি করতে পারে? সেরিস না, তাকে দেখে তো মনেই হয় না সে ফুল চাষ করবে। আর আন্টি, তার তো সংসারে টাচ করে এটার যত্ন নেওয়ার সময় পাবে না। আর থাকলো আঙ্কেল, আঙ্কেল তো অনেক বিজি মানুষ, তার দ্বারা এটা সম্ভব নয়। ধুর বাবাল, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। যে করুক গে, আমার কি তাতে? আমার গোলাপ ফুল পছন্দ, এখান থেকে কয়েকটা নিই। সায়রা ফুল ছিঁড়তে গিয়ে মনে পড়ে ভাইয়ের কথা। গাছের মালিকের থেকে অনুমতি না নিয়ে ফুল ছেঁড়া অন্যায়। ধুর, গোলাপ ফুল দেখলেই সেটা ছিঁড়ে কানে না গুছতে পারলে আমার ভাল লাগে না। হে আল্লাহ, এবারের মতো মাফ করে দিও, এমন আর হবে না, এটাই শেষ। বলে 2টা গোলাপ ছিঁড়ে কানে গুজে নেয়। তারপর আরও 2টো নেয়, সেগুলো হাতে নিয়ে ছাদ থেকে নেমে আসে। সায়রা ফুলের দিকে তাকিয়ে হাসতে হাসতে নিচে নামে। সায়রা এতটাই মুগ্ন যে সামনে দিয়ে যে মানুষ যাচ্ছে সেটাও খেয়াল করে না। সায়রা সিঁড়ি থেকে নাচতে নাচতে নেমে এসে ধাক্কা খায় সেহরিসের সাথে। ওরে আল্লাহ রে, আমার কোমরটা গেল রে, আমি আর হাঁটতেই পারবো না বলে গলা ছেড়ে কাঁদতে থাকে। সেহরিস নিচে পড়ে খুব ব্যথা পেয়েছে, তবে তার ব্যথার কথা বেমালুম ভুলে গেছে সায়রার কাণ্ড দেখে। হতভম্ব হয়ে তাকিয়ে আছে সায়রার দিকে। হুশ হতেই বলে, জাস্ট শাট আপ সায়রা, এভাবে সারের মতো চেঁচাচ্ছ কেন? ব্যথা তো আমিও পেয়েছি। আমি কেন চুপ করব? হ্যাঁ, আপনার জন্য আমার কোমরটা গেল। চোখ কি কপালে নিয়ে হাঁটেন মশাই? সেহরিস চোখ রাঙিয়ে সায়রার দিকে তাকায়। সায়রা চুপসে যায়, কোনো কথা না বলে ফ্লোর থেকে উঠে নিচে চলে যায়। কোমরে খুব ব্যথা পেয়েছে। সায়রা কোমরে হাত দিয়ে আস্তে আস্তে ড্রয়িং রুমে এসে সোফায় বসে। সায়রা মা, তোমার কি হয়েছে? তুমি এভাবে খুঁড়িয়ে হাঁটছো কেন? আসলে আন্টি, খাম্মার সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে একটু ব্যথা পেয়েছি। তুই খাম্বা কোথায় পেলি বনু? এখানে তো কোথাও খাম্বা দেখতে পারছি না। সেহরিস, তোদের বাসায় খাম্বা কোথা থেকে আসলো? আগে তো কখনো দেখিনি। সায়রা মা, তুমি এসব কি বলছো? আমাদের বাসায় খাম্বা আসলো কবে থেকে? পরিস্থিতি অন্যদিকে চলে যাচ্ছে দেখে সায়রা বোকা হেসে বলে, আন্টি, আমি মজা করছিলাম। আমাদের বাসায় খাম্মা কোথা থেকে আসবে বলুন? খাম্মা তো আমাদের সামনেই আছে, সেটা শুধু আমি দেখতে পাচ্ছি, আর কেউ না। বনু, তোর মাথা ঠিক আছে? তুই কি বলছিস ভেবে বলছিস তো? সরি, আবার মজা হয়ে গেল। আমার কিছু হয়নি। তুমিও না, মা খুব মজার মানুষ। হেসে ওঠে বলেন সরলতা মির্জা। সেহরিস রেগে বোম হয়ে আছে, কিছু বলতেও পারছে না, গার বিষ গাইশ হয়ে যাচ্ছে। কিরে, তোর আবার কি হলো? তুই খাম্বার মতো দাঁড়ায় আছোস কেন? সেহরিসকে খাম্বা বলতে দেখে হেসে ওঠে সায়রা। পরমুহূর্তে সেহরিসের তাকানো দেখে চুপসে যায়। তুইও খাম্বা বলছিস? চিল বন্ধু, এভাবে রেগে যাস না। তোকে আবার কে খাম্মা বলছে রে? কেউ না বলে সেহরিস শব্দ করে সোফায় বসে পড়ে। আন্টি, কি বলবেন বলছিলেন বলুন, এখন তো সবাই চলে আসছে। হ্যাঁ বলছি। সরলতা মির্জা স্বামীর দিকে তাকান। রফিক মির্জা মাথা নেড়ে বলতে বলেন, শিফার বাবা, আমি একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন আন্টি? আস্তে শিফার, আমি চাই সায়রাকে আমার সেহরিসের বউ করতে। শুধু আমি না, তোর আঙ্কেলও এতে রাজি। অসম্ভব। মির্জা ভিলায় বিস্ফোরণের ন্যায় সরলতা মির্জার কথা ফেটে পড়ে। সিফাত নিজেও বিস্মিত হয়ে গেছে। সায়রা সেহরিসের দিকে তাকিয়ে আবার সরলতা মির্জার দিকে অবাক হয়ে চেয়ে আছে। ড্রয়িং রুম জুড়ে পিনপিনে নীরবতা, কারোর মুখে কথা নেই। সেহরিস সোফার করে গম্ভীর মুখ করে নিচের দিকে তাকিয়ে আছে। রফিক মির্জা ছেলের ব্যবহারে অসন্তুষ্ট। তিনি জানতেন এমনটাই হবে, তার ছেলেটা যে বড্ড জেদি। তিনি টেনশনে আছেন সেহরিস কি আদৌ রাজি হবে। সরলতা মির্জা গিয়ে ছেলের পাশে বসে কাঁধে হাত রাখে। আম্মু, তুমি কাজটা মোটেও ঠিক করনি। এ ব্যাপারে বলার আগে আমার সাথে কথা বলতে পারতে। এমন একটা ডিসিশন নিজে কিভাবে নিলে? ছেলের কথায় টানা নিঃশ্বাস ফেলেন সরলতা মির্জা। খানিকটা করুণ সুরে বলেন, বাবারে, তোর ভালোর জন্যই এমন একটা ডিসিশন নিয়েছি। সায়রা খুব ভালো মেয়ে, আর মেইন কথা সিফাতের বোন সায়রা। এর থেকে বড় কিছু তো হতে পারে না।
আর সেদিন তুই খামোকা সিন ক্রিয়েট করেছিলি। এখানে সায়রার কোনো দোষ ছিল না, মেয়েটা অনেক ভালো। দেখ কিছু ভালো লাগে না, যা ইচ্ছে তাই করোকে, কিচ্ছু বলবো না। বলে গটগট পায়ে দোতলায় চলে যায়। পরশু তোদের বিয়ে, প্রস্তুতি নেই। রফিক মির্জার সরলতা মির্জা দুজনেই হেসে ওঠেন। হাসি থামিয়ে রফিক মির্জা বলেন, এভাবে আগে থেকেই কিছু করো না, জানোই তো তোমার ছেলেটা কেমন বদমেজাজি। অত কিছু তোমার না ভাবলেও চলবে, তুমি সব কিছুর ব্যবস্থা করো, বাকিটা আমি দেখে নিচ্ছি। যা ভালো মনে হয় করো। সিফাত আর সায়রা 20 মিনিট আগেই চলে গেছে তাদের বাড়ি। সায়রা বাড়ি এসে সোজা নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় গায়ে এলিয়ে দেয়। একটু পর সন্ধ্যা নেমে আসবে, সেজন্য বিছানা থেকে না নেমে সেখানেই ঘুমিয়ে পড়ে। সাত সকালে ঘুম থেকে উঠে নিজের বিয়ের খবর শুনে চমকে ওঠে সায়রা। সবেমাত্র ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে এসে সোফায় বসছিল, তখন ভাইয়ের কথা শুনে তার দিকে তাকায়। বনু, কাল তোর বিয়ে, সেহরিশ আর তোর। জানিস বনু, সেহরিশ খুব ভালো ছেলে, ও তোকে সুখে লাগবে। এখনকার সময়ে মানুষ চেনা বড্ড কঠিন বনু। আমি সেহরিশের সাথে 3টা বছর থেকেছি, আমি সেহরিশের ব্যাপারে সব জানি, এজন্যই ওর সাথে তোর বিয়ে দিতে রাজি হয়েছি। ভাইয়ের কথা শুনে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সায়রা। কথা বলার ভাষা হারিয়ে ফেলছে। বনু, শুধু একটা দিক থেকে একটু সমস্যা আছে, তাছাড়া কোনো সমস্যা নেই। কি সমস্যা ভাইয়া? সেহরিশের বিষাক্ত কালো অতীত আছে, সেটা তুই জেনে নিস, আমার থেকে না শুনলেও হবে। মিনিট কয়েক নীরব থেকে ফের বলে, বনু, তোর কি অমত আছে এই বিয়েতে? তুমিই তো আমার সব ভাইয়া, তুমি ছাড়া আমার কেউ নেই এই পৃথিবীতে আপন বলে থাকতে। তুমি আছো ভাইয়া, তুমি যা বলবে তাই হবে। বলে ডুকরে কেঁদে ওঠে সায়রা। সিফাত বোনকে আগলে নেয়, চোখের পানি মুছিয়ে বলে, তুই ছাড়া আমারও যে আর কেউ নেই বনু। আমার একদিকে তুই, আরেকদিকে পৃথিবী। যাই হয়ে যাক না কেন, তোর জন্য আমি সব করতে পারি বনু। আজ যদি আব্বু আম্মু বেঁচে থাকতো। বলে থেমে যায়। এর সায়রা নিজেকে সামলাতে পারবে না। আর কাঁদিস না বনু, তোর বান্ধবীদেরকে আসতে বল, খুব ঘরোয়াভাবেই তোদের বিয়ে হবে। নিধিকে আমি সব বলেছি, আপন বলতে তো কেউ নেই, মামা মামি থেকেও নেই, নানা নানি তো কবেই চলে গেছে। আর চাচা চাচির কথা কি বলবো, সরলতার সুযোগ নিয়ে বেইমানি করলো। সিফাত সোফা থেকে উঠে চলে যেতে গেলে সায়রার কথায় পিছু ফিরে বলে, কিছু বলবি? ভাইয়া, কাল তো চাচাকে কোর্টে নেওয়ার কথা ছিল, চাচার কি রায় হলো? সায়রা ভাইয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নিধির ডাকে ঘোর থেকে বেরিয়ে আসে। কি রে বিয়ের কোণে, কি এমন ভাবনায় চলে গেলি রে? আপু তুমিও না? সায়রা উঠে এসে নিধির দিকে তাকিয়ে বলে, আপু তুমি কষ্ট পাচ্ছ তো? ধুর পাগলি, কি বলিস? আমি কেন কষ্ট পাবো? তোমার কষ্ট কিন্তু আমার সহ্য হয় না, তুমি সবসময় হাসি খুশি থাকবা। বলে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। শুধু কি কান্নাকাটি হবে? হ্যাঁ, বিয়ে বাড়ি এমন হলে চলে? কারোর কথার আওয়াজ পেয়ে পিছনে ফিরে তাকায় দুজনে। সায়রা পিছনের মানুষগুলোকে দেখে অবাক হয়ে বলে, তোরা আমাদের বাড়িতে? বান্ধবীর বিয়ে, আমরা না এসে পারি? তাই তো বান্ধবীর বিয়ে খেতে চলে আসলাম। কিন্তু তোরা জানলি কিভাবে? কেন, ভাইয়া বলেছে। ও তাই বল। বিয়ে বাড়িতে জমিয়ে আড্ডা হবে, এখন সবাই ফ্রেশ হয়ে নাও। নিধির কথায় সহমত হয় সবাই। দেখতে দেখতে একটা দিন পেরিয়ে গেল। আজ সেহরিশ আর সায়রার বিয়ে। বরপক্ষ থেকে 5-6 জন লোক আসবে। সায়রাকে চালকে অল্প করে হলুদ ছোঁয়ানো হয়েছিল। জেসমিন বেগম আগে থেকে অনেকটা সুস্থ। তিনি সিফাত আর সায়রার কাছে ক্ষমা চেয়েছে, দুজনেই ক্ষমা করে দিয়েছে। মায়ের ব্যবহারে নিধি খুব খুশি হয়েছে, সেটা মুখে প্রকাশ করেনি। প্রথমে মায়ের সাথে কথা না বললেও সায়রা জোর করে কথা বলিয়েছে। মা মেয়ে কথা বলবে না, এটা তো হতে পারে না। জেসমিন বেগম এক হাতে সবার জন্য রান্না করছেন, সবাই টুকটাক সাহায্য করেছে তাকে। সায়রাকে লাল রঙের শাড়ি পরানো হয়েছে, মুখে হালকা সাজ। মূলত সায়রা সাজেনি, সায়রা ন্যাচারাল থাকতে পছন্দ করে। সন্ধ্যার পরপরই বরপক্ষ চলে আসে। শিলা বরপক্ষের সাথে এসে সোজা সায়রার কাছে চলে যায়। সেহরিশ সাদা রঙের পাঞ্জাবি পরেছে। কাজী সাহেব এলে সেহরিশ আর সায়রার বিয়ে পড়ানোর কাজ শেষ করে। তারপর খাবারের পাট চুকিয়ে সায়রাকে বিদায় দেওয়া হয়। বাসর ঘরে বসে আছে সায়রা। বাসর ঘর বললে ভুল হবে, সায়রা সেহরিশের রুমের বেলকনিতে বসে আছে। সেহরিশের জন্য অপেক্ষা করছে। একটু পর সেহরিশ এসে সায়রাকে না দেখে ভয় পেয়ে যায়। পর মুহূর্তে বেলকনির কথা মাথায় আসতেই ছুটে আসে সেখানে। সায়রাকে বসে থাকতে দেখে বলে, এই মেয়ে, তুমি এখানে কেন? অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়ো। ঘুমাবো মানে? ঘুমাবে না মানে কি বলছো তুমি?
বাই এনি চান্স তুমি কি বাসর করার কথা ভেবেছো? তুমি নিজেই তো একটা পিচ্ছি, মাথা থেকে ঝেড়ে ফেলো এসব। সেহেরিসের কথা শুনে লজ্জায় কান দিয়ে ধোঁয়া ওঠে সায়রার। সায়রাকে চুপ থাকতে দেখে দুষ্টু হেসে বলে, কি হলো, চুপ করে গেলে যে? আপনি একটা জাতা, মুখে যা আসছে তাই বলছেন। ছি, আমি কি কখনো বলেছি আমি বাসর করার জন্য বসে আছি? আমি তো আপনার সাথে একটা কথা বলার জন্য অপেক্ষা করছিলাম, নইলে কবে এই সায়রা ঘুমিয়ে পড়তো। কি কথা? আমি আপনার অতীত জানতে চাই। হোয়াট? দেখুন ভনিতা করবেন না, সোজা সাপটা যা বলছি তা বলেন। সায়রার কথা বলার ধরন দেখে আশ্চর্য হয়ে যায় সেহেরিস। পরক্ষণে কাবে, এ তো সিফাতেরই বোন, এমন তো হওয়ারই কথা। আচ্ছা, কি জানতে চাও বলো। আপনার অতীত। সেহেরিস এক নজর সায়রার দিকে তাকিয়ে চেয়ারে বসে দূর আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করে, প্রতিটা মানুষের জীবনেই প্রেম আসে, তেমনি আমার জীবনেও প্রেম এসেছিল। আমিও পাগলের মতো একটা মেয়েকে ভালোবেসেছিলাম, অন্ধের মতো বিশ্বাস করেছি, কিন্তু দিন শেষে আমি ঠকে গেছি, হেরে গেছি ভালোবাসার কাছে। আমার চোখের সামনে দিয়ে সে অন্য এক পুরুষের হয়ে গেল। সেই দিনের ঘটনার পর কোনো মেয়েকে আমার সহ্য হয় না, মেয়েদের দেখলেই গা জ্বলে ওঠে। সেই ঘটনায় আমার বুকে গভীর ক্ষত সৃষ্টি হয়, যেটা আজও মুছেনি। ভেবেছিলাম তার প্রেমে ডুবে আমি বাকিটা পথ পার করে দিতে পারবো, কিন্তু ভাগ্যে না থাকলে কি হয়। দেখো, শেষমেশ তোমাকে আমার গলায় ঝুলিয়ে দিল। সেহেরিসের কথা এতক্ষণ গভীর মনোযোগ দিয়ে শুনছিল সায়রা, কিন্তু লাস্টের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠে বলে, কি বললেন আপনি? আমাকে আপনার গলায় ঝুলিয়ে দিয়েছে? কথা অন্যদিকে যাচ্ছে দেখে সেহেরিস জিভে কামড় দিয়ে বলে, ধুর, কি যে বলো না, আমি কথাটা বলতে চাইনি, মুখ ফসকে বলে ফেলেছি। ঠিক তো কিছুটা টেনে। হ্যাঁ, কি জল্লাদ মেয়েরে বাবা। কিছু বললেন? না, আমি আবার কি বলবো। লাস্টের কথা আসতে বলায় শুনতে পাইনি সায়রা। শুনুন, আমি চাই না আমার স্বামী অন্য নারীর কথা ভেবে কষ্ট পাক। বিয়ের আগে যা হয়েছে সব ভুলে যান। অতীত আঁকড়ে ধরে বাঁচা যায় না, অতীতকে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিন। যে গেছে সে আপনার অতীত ছিল, এখন আমি আপনার বর্তমান, আর বর্তমানকে আঁকড়ে বাঁচতে হয়। আপনি চেয়েছিলেন তার প্রেমে ডুবে বাকিটা পথ পার করবেন, এখন আমি বলছি আপনি আমার প্রেমে ডুবে বাকিটা জীবন কাটাবেন। সেহেরিস ভাবতে পারেনি সায়রা এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারে। সায়রার কথায় মুগ্ধ হয়ে শোনে সে। সেহেরিস কিছু বলতে না দেখে কিছুটা সাহস নিয়ে সেহেরিসের কাঁধে মাথা রাখে। সেহেরিস কিছু বলে না, কারণ সে বলতে পারে না এটাই হয়তো স্বামী স্ত্রী পবিত্র সম্পর্কের জোর, যা থেকে চাইলেও দূরে আসা যায় না। সেহেরিস মুচকি হেসে নিজের হাত সায়রার কোমরে রাখে। প্রেমে ডুবি তোর সাথে, প্রেমে ডুবি আমি, তোর মায়ার বাঁধনে সারাটা জীবন।